আচ্ছা, আমি সুতোপাড়ায় তোমাদের আজকে আমি সেমিস্টার 2 এর মানে ক্লাস 11-এর অর্গানিক কেমিস্ট্রিটা শুরু করব। হ্যাঁ, প্রথম চ্যাপ্টার শুরু করব। তার আগে আমি ভেবে নিচ্ছি যে তোমরা ক্লাস 10-এ মানে মাধ্যমিক বোর্ডে যতটুকুনটা অর্গানিক পড়েছিলে, লাস্ট চ্যাপ্টার জৈব যৌগ পড়েছিলে, তো আমি একটু সেখান থেকে শুরু করি, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি, আমি জানি যে তোমরা কতটুকুন জানো ক্লাস 10-এ, তো সেই হিসেবে সেটা থেকে একটু শুরু করে এবার আমি সামনের দিকে এগোবো, ঠিক আছে? তো মূলত আজকে আমি পড়াবো যে সাম বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি। তোমাদের সিলেবাসে যেটা সাম বেসিক প্রিন্সিপালস, তাকে আবার বলা হয় যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। তো এটা বুঝতেই পারছো যে পুরোটা অর্গানিকের ভিত, মানে এটা খুব ভালো করে সুন্দর করে শিখতে হবে, তাহলে তার উপরে বিল্ডিংটা দাঁড়াবে, মানে তার উপরে আমরা পুরো সামনের দিকে 11 এবং 12-এর অর্গানিক কেমিস্ট্রিটা পড়ব। তো যাই হোক, এবার আমি শুরু করলাম। তো আমরা নিশ্চয়ই জানি, মানে তোমরা নিশ্চয়ই জানো যে সমস্ত অর্গানিক কেমিস্ট্রিতে যে মৌলটা থাকেই থাকে সেটি হচ্ছে কার্বন, এবং কার্বনের যোজ্যতা 4, তাই তো? তো এবার কার্বনের যোজ্যতা 4 কেন 4 সেটা তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো, যে কার্বনের তোমার অ্যাটমিক নাম্বার 6, মানে 1s2 2s2 2p2, তা হওয়া সত্ত্বেও, মানে আমি যদি একটু শুরু থেকে বলি যে কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তো সেই হিসেবে 1s2 2s2 2p2, তো সেই হিসেবে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন আমি যদি আউটার মোস্ট শেলে ধরি 2s2 আর 2p2 এক্সাইটেড স্টেটে 2s এবং 2p, আমার হুন্ড রুল অনুযায়ী একটা 2s থেকে ইলেকট্রন 2p-তে জাম্প করবে, এবং দেখা যায় যে এক্সাইটেড স্টেটে আউটার মোস্ট শেলে যেহেতু 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, দ্যাট ইজ ওয়াই কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4। তো আমরা যে কোনোভাবেই হোক টোটাল পুরো জৈব যৌগের একমাত্র মৌল যে মৌলটি থাকেই থাকে সেটি হচ্ছে কার্বন, এবং যে কোনো প্রকারে হোক এই 4 যোজ্যতা আমরা স্যাটিসফাই করাবো। আমি জানি এগুলো তোমরা জানো, কিন্তু আমাকে একটু তো শুরুটা বলতেই হবে। তো তাহলে এই হচ্ছে 4 যোজ্যতা। এবার কার্বন ছাড়া তোমার যে মৌলটা থাকে সমস্ত জৈব যৌগে সেটা হচ্ছে কার্বন হাইড্রোজেন। শুধু কার্বন আর হাইড্রোজেন নিয়ে যে জৈব যৌগটা সেটা হচ্ছে হাইড্রোকার্বন। মূলত তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে হাইড্রোকার্বনই আছে। হাইড্রোকার্বন বলতে তোমার অ্যালকিন, অ্যালকাইন এবং বেনজিন ও টলুইন, ঠিক আছে? তো কিন্তু আমরা তো যখন বেসিক কনসেপ্টটা তো একবারই পড়াবো, তাই না? তো সুতরাং আমাদের সমস্তটা পড়াতে হবে যে কিভাবে বিক্রিয়া করে, তাদের নামকরণ শিখতে হবে। তো সেই জন্য আমি একটু গোড়ার কথাগুলো তোমাদেরকে বলছি, তাহলে ঠিক আছে? তাহলে কার্বন এবং হাইড্রোজেন নিয়ে যে যৌগ তা হচ্ছে হাইড্রোকার্বন, যেটা আমাদের মূলত যার প্রস্তুতি এবং বিক্রিয়া আমাদের 11-এর সিলেবাসে আছে। এছাড়া থাকে কি? থাকে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার খুব কম থাকে, ফসফরাস থাকতেও পারে, এবং সমস্ত হ্যালোজেন মৌলরা। এবার একটা বিশেষ কথা হচ্ছে যে এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন ছাড়াও জৈব যৌগে কিন্তু ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়। ধাতু থাকে, এবং ধাতু বলতে এখানে দু রকম ব্যাপার। ধাতু জৈব যৌগে উপস্থিত থাকলেই যে সেই জৈব যৌগটাকে অর্গানোমেটালিক কম্পাউন্ড বলা হবে তা কিন্তু নেই, তা কিন্তু নয়। এই বেসিক জিনিসটা তোমাদের শুরুতে জানতে হবে। অর্থাৎ ধাতুর উপস্থিতি আমরা সাধারণত জানি যে সোডিয়াম থাকতে পারে, লিথিয়াম থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে। তাই গোড়াতেই একটা জিনিস বলে নিই যে অর্গানোমেটালিক কম্পাউন্ড অর্থাৎ ধাতব জৈব যৌগ, হ্যাঁ, তো সেইটা হতে গেলে যেটা বেসিক ফান্ডা সেটা হচ্ছে
সমস্ত ধাতুগুলোকে কার্বনের সাথে সরাসরি বন্ধনীতে থাকতে হবে, শুধু ধাতু থাকলেই হবে না, ঠিক আছে? আমি এটা একটু পরে বিশদে বলবো, তো আমি জাস্ট একটু পরিচয়টা করাচ্ছি। সেই হিসেবে বললাম যে অর্গানিক মেটালিক কম্পাউন্ড মানে হচ্ছে যেখানে ধাতু কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে, ঠিক আছে? তাহলে এই অবধি আমাদের একটুখানি হলো। এরপরে আমি পরের পর্বে আসছি, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে তোমরা নিশ্চয়ই জানো যে কোটি 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 জৈব যৌগ আছে, এবং সমস্ত জৈব যৌগই তো তাদের নাম নিয়েই জন্মাচ্ছে, তা না, তাদের নামকরণটা আমাদেরকে শিখতে হবে। কিছু কিছু জৈব যৌগের কমন নাম অর্থাৎ সাধারণ নাম বা বাজার চলতি নাম আছে, সেই নামগুলো তো আমাদের জানতেই হবে। এবং আমি তোমাদের আজকে যা পড়াবো শুরুতে একটুখানি অবশ্যই করে শেখাবো যে সমস্ত জৈব যৌগ মাত্রই হচ্ছে, তোমরা ক্লাস 10-এ পড়েছো যে তারা হচ্ছে সমযোজী যৌগ, ঠিক আছে? সমযোজী যৌগ অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড। তো জৈব যৌগে সমযোজী বন্ধনীটা দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে সিগমা বন্ধনী, একটা হচ্ছে পাই বন্ধনী। তোমরা সেমিস্টার 1-এ অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়েছো তো তোমরা অবশ্যই করে sp-df, s অরবিটাল, p অরবিটাল, এগুলো তোমরা সবাই তোমাদের জানা। তো তাহলে আমি একদম গোড়াতে একটু কয়েকটা কথা আমার বলে নিতে হবে তোমাদেরকে, দাঁড়াও আমি তোমাদেরকে, তাহলে এই অবধি তোমরা মোটামুটি দেখলে, কেননা এটা আমি সবটাই তোমাদের শুরু থেকে বলছি যে, তো দেখি আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও এবারে আমি আসছি পেনটা, হ্যাঁ ওকে ঠিক আছে। সেটা হচ্ছে কি, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে সমযোজী বন্ধনী মানে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডকে সমস্ত সমযোজী বন্ধনী বা কোভ্যালেন্ট বন্ডকে আমরা জৈব যৌগে তার দুরকম বন্ধনী দেখি, একটা হচ্ছে সিগমা বন্ধনী, একটা হচ্ছে সিগমা বন্ধনী যাকে আমরা সিগমা বন্ড, আর আরেকটা হচ্ছে সিগমা বন্ডকে আমরা এইভাবে ডিনোট করি, আরেকটা হচ্ছে গিয়ে পাই বন্ড। আমাদের এই বেসিক জিনিস একটু শিখতে হবে। তোমরা কিন্তু কেমিক্যাল বন্ডিংয়েও একটু জানো, অনেকটাই জানো, হাইব্রিডাইজেশন যেহেতু শিখেছো, তৎসত্ত্বেও আমি একটুখানি তোমাদেরকে আরেকবার একটু বলছি, ঠিক আছে? তো সিগমা বন্ধন কিভাবে হয়, যখন দুটো অরবিটাল যদি লিনিয়ার ওভারল্যাপ করে বা সরল রৈখিকভাবে তাদের অভিলেপন হয়। সরল রৈখিক অভিলেপন বলতে বা এন্ড অন বা হেড অন ওভারল্যাপ হয়, অর্থাৎ দুটো অরবিটাল যদি সরল রেখা বরাবর এগোতে থাকে, তাহলে অভিলেপনের পরে তাদেরকে দেখতে হবে এই রকম। এটা হচ্ছে সিগমা বন্ধনী, এটা তোমরা জেনেছো, আমি আরো একবার বলছি জাস্ট ফর রিভিশন। আর পাই বন্ধন হচ্ছে গিয়ে যদি দুটো অরবিটালের ইলেকট্রন ল্যাটারালি অর্থাৎ সমান্তরালভাবে পরস্পরের দিকে এগোয়, তাহলে আফটার ওভারল্যাপ তাদের দেখতে হবে এটা। তাহলে এটা হয়ে গেল সিগমা বন্ড, এটা হয়ে গেল পাই বন্ড, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা ভাবতে হবে, সিগমা বন্ড যেমন পি অরবিটাল করে, সিগমা বন্ড তেমন এস অরবিটালও করে। এস অরবিটাল কিন্তু কখনো নিজেদের মধ্যে পাই বন্ধনী করতে পারে না। পাই বন্ধনী কিন্তু শুধুমাত্র পি অ্যান্ড পি ডি এফ এই অরবিটালগুলোই করতে পারে, যাদের পক্ষে সমান্তরাল অভিলেপন সম্ভব, ঠিক আছে? তো এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে সমস্ত জৈব যৌগ এবং অজৈব যৌগ যাদেরই সমযোজী বন্ধনী আছে, তাতে দুটো এলিমেন্ট, দুটো ভাবতে পারো কার্বন কার্বন, কার্বন নাইট্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, এরা যে বন্ধনী দ্বারাই শুধুমাত্র যুক্ত হতে পারে সেটা হচ্ছে গিয়ে সিগমা বন্ড। তার মানে সিগমা বন্ড হচ্ছে এসেনশিয়াল বন্ড, ঠিক আছে? সিগমা বন্ধনী দ্বারাই যুক্ত হতে পারে। আর পাই বন্ড হচ্ছে অতিরিক্ত বন্ড মানে এক্সট্রা বন্ড, ওকে? তার মানে আমি এবার তো আমরা জৈব যৌগে আসছে, তার মানে এখানে আমি কি কারণে এটা আবার পড়ালাম, আবারও বলছি যে সমস্ত সমযোজী যৌগে সিগমা দুটি মূল
দুটি মৌল মানে লাইক আমি যেহেতু অর্গানিক কম্পাউন্ড পড়াচ্ছি মানে কার্বন 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 হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন নাইট্রোজেন অক্সিজেন এক্সেট্রা এক্সেট্রা যে মাত্র বন্ধনী দ্বারা যুক্ত হতে পারে সেটি হচ্ছে গিয়ে সিগমা বন্ড, আর বাকিটা হচ্ছে যেটা অতিরিক্ত বন্ড সেটা হচ্ছে পাই বন্ড। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে দুটো এলিমেন্টের মধ্যে একের অধিক সিগমা বন্ড থাকতে পারে না, কিন্তু একের অধিক পাই বন্ড থাকতে পারে। ঠিক আছে, ওকে, আমি তোমরা এগুলো জানলো, আমরা আবার জাস্ট অর্গানিক শুরু করছি, তাই এগুলো জাস্ট একবার রিভিশন করছি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের একটু একটু সিগমা আর পাই বন্ড সম্পর্কে ধারণা ছিল, ধারণাটা আর একটুখানি ঝালিয়ে নিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, এইবারে আমরা চলে আসছি যে সরাসরি কিছু জৈব যৌগ আমরা চিনব। আমি ধরে নিচ্ছি যে তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে হাইব্রিডাইজেশন পড়েছো, তো আমাদের মূলত এখানে হাইড্রোকার্বন বলতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি একদম সম্পৃক্ত জৈব যৌগ যেমন মিথেন, এগুলো আমি কিন্তু জানি যে তোমরা ক্লাস 10-এ জানো, ইথেন, প্রোপেন, 3টে কার্বন থাকলে প্রোপ, 4টে কার্বন থাকলে বিউট, এগুলো কিন্তু তোমরা জানো। তো আমি যদি যে কোনো একটা কম্পাউন্ডে স্ট্রাকচারাল মানে গঠনগত সংকেত লিখি, তাহলে আমি অবশ্যই করে দেখব যে তাতে সবকটা মৌল নিজেদের মধ্যে এক বন্ধনী দ্বারা যুক্ত আছে। এই এক বন্ধনীগুলো প্রত্যেক কটি কিন্তু সিগমা বন্ড। ঠিক আছে, এবং এই ধরনের জৈব যৌগকে আমরা সম্পৃক্ত জৈব যৌগ বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলি, সম্পৃক্ত জৈব যৌগ বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলি। ঠিক আছে, সম্পৃক্ত জৈব যৌগ। এবং যদি কোনো কারণে আমি এই দুটো হাইড্রোজেনকে অফ করে দিয়ে নিজেদের মধ্যে আরেকটা বন্ধনী যোগ করি, অর্থাৎ কিনা কার্বন ডাবল বন্ড কার্বন করি, আর দেখো 1 2 3 4 1 2 3 4, আর এখানে তো হাইড্রোজেনগুলো আছেই। ঠিক আছে, তাহলে এই যে গোটা কম্পাউন্ডটাতে দুটো পরমাণু বা দুটো মৌলকে যুক্ত হওয়ার জন্য একটা সিগমা বন্ড, বাকি অতিরিক্ত অবশ্যই সেটা পাই বন্ড হবে। ঠিক আছে, এটা দ্বিবন্ধনী হতে পারে, এটা আমি যদি 1 2 3 ধরো 4 করলাম, এখানে 3টে বন্ড করলাম, তাহলে এখানে একটা আছে অর্থাৎ 3টে হাইড্রোজেন, এখানে 1 2 3 4 আছে, কোনো হাইড্রোজেন হবে না, আবার এখানে গিয়ে 3টে হাইড্রোজেন হবে, অর্থাৎ এখানে এই যে 3টে বন্ড অবশ্যই করে জানবে তার মধ্যে একটি মাত্র সিগমা হবে, বাকি দুটো কিন্তু পাই হবে। তাহলে আমি এখন ঠিক একটু আগে যা বললাম তার কন্টিনিউয়েশন হিসেবে বলছি যে যদি একটি জৈব যৌগ, এখন আমি হাইড্রোকার্বন বলছি, তাতে যদি সবকটি সিগমা বন্ধন দ্বারা মৌলগুলো যুক্ত থাকে তাহলে তাকে সম্পৃক্ত জৈব যৌগ বলে, আর তার মধ্যে যদি পাই বন্ধন উপস্থিত থাকে তাহলে তাকে অসম্পৃক্ত জৈব যৌগ বলে। ঠিক আছে, তো আমি জানি তোমরা 10-এ অল্প বিস্তর পড়েছে যে অসম্পৃক্ত জৈব যৌগের মধ্যে দ্বিবন্ধন থাকলে, যেমন এক বন্ধন থাকলে এন হয়, অর্থাৎ অ্যালকেন মানে মিথেন ইথেন প্রোপেন বিউটেন, এগুলো তোমরা জানো, আর দ্বিবন্ধন থাকলে অ্যালকিন হয়, অর্থাৎ নাম্বার অফ কার্বনের সাথে মানে মিথ ইথ প্রোপ বিউট এগুলোর সাথে ইন যুক্ত হয়, আর 3 বন্ধন থাকলে তার সাথে আইন যুক্ত হয়। এই যে অতি সরলভাবে জানাটা তোমরা কিন্তু ক্লাস 10-এ শিখে এসেছো। ঠিক আছে, তো এরকম করতে করতে আমি অবশ্যই এবারে একটু এগোবো। হ্যাঁ, তার আগে আমি আরও একবার করে তোমাদেরকে, যেহেতু এটা আমরা জৈব যৌগ পড়ছি, তোমরা রাসায়নিক বন্ধনীতে পড়লেও আমি তোমাদের মিথেন ইথিলিন অ্যাসিটিলিনের স্ট্রাকচারটা আমি তোমাদের শেখাবো। হ্যাঁ, ঠিক আছে, তো তাহলে এগোই আমি। ঠিক আছে
আচ্ছা, তো তো তাহলে তোমরা আগে জানলেও আমি আরও একবার জাস্ট রিপিট করছি যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে মিথেনের স্ট্রাকচারটা কি ছিল। মিথেনের স্ট্রাকচারটা ছিল, আমি যদি এরকমভাবে বন্ধনীকে তোমাদেরকে দেখাই, মানে এটা তো 3D পিকচার, অর্থাৎ এখানে হাইড্রোজেন, এগুলো সব সিগমা বন্ধনী, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন এবং এখানে হাইড্রোজেন। এটাকে কি স্ট্রাকচার বলে? এটাকে বলা হয় চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। এখানে তোমরা নিশ্চয়ই করে জানো যে এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এবং এটাই যদি ইথেন হতো, এটাই যদি মিথেনের জায়গায় ইথেন হতো, জাস্ট এই পরেরটা আমি এইভাবে, আর দেখো হাইড্রোজেনে তো এস অরবিটাল, তাই তাকে আমি গোল করে লিখেছি। তো এটাই যদি আমি ইথেন হতো, আমি ইথেনের ক্ষেত্রে আমি আর এইভাবে দেখি, আমি তোমাদের জাস্ট একটা কনসেপ্ট বোঝানোর জন্য বলছি যে আমি ওপরের একটা হাইড্রোজেনকে ছেড়ে দিয়ে আমি একটা কার্বন লিখলাম, তাহলে এইটা 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 এখানে আরেকটা হাইড্রোজেন থাকার কথা। তো আমি ইথেনের জায়গায় এবার প্রোপেন করছি, তাহলে প্রোপেন মানে হচ্ছে এখানে আরেকটা কার্বন, তার মানে এখানে হচ্ছে এইটা এটা এটা হাইড্রোজেন। তাহলে আমি তোমাদের জাস্ট এটাই বোঝাতে চেষ্টা করছি যে আমরা যখন প্রোপেন, বিউটেন, পেন্টেন আঁকবো, আমরা হয়তো একটা সরল রেখা বরাবর আঁকবো, কিন্তু প্রকৃতপক্ষে জৈব যৌগগুলো কিন্তু এরকম 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 ভাবে তাদের বন্ধনীকে ধরে ধরে এগোতে থাকে। এই ধারণাটা দেওয়ার জন্যই আমি তোমাদের এইভাবে, এটা যেমন প্রোপেন এঁকেছি, এটা একটা সম্পৃক্ত জৈব যৌগ, ঠিক আছে? তাহলে এবং এখানে কার্বন কার্বন বন্ধনী দূরত্ব এটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট এবং 1.54 অ্যাংস্ট্রম ইউনিট। হ্যাঁ, 1 অ্যাংস্ট্রম ইউনিট ইজ ইকুয়াল টু 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ, এর মধ্যে অ্যালকেনের স্ট্রাকচার। এবার আমি আঁকছি হচ্ছে ইথিলিন, ঠিক আছে? ইথিলিন হলে আমার কি হবে, দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে ইথিলিনের সিগমা বন্ডগুলো আঁকলাম, ঠিক আছে? আবশ্যক এসেনশিয়াল বন্ডগুলো আঁকলাম। এবার দেখো এই কার্বনটা, তোমরা হাইব্রিডাইজেশন জানো, আমি হাইব্রিডাইজেশনটা পড়াচ্ছি না, কেননা পড়ানোর জিনিসটা প্রচুর আছে। যদি আমি শেষে সময় পাই আমি আরেকবার হাইব্রিডাইজেশনটা শেখাতেই পারি, তাতে অসুবিধা নেই। তো কার্বনের মানে খুব ইচ্ছা করছে, দেখছি আমি তোমাদের শেখানোর জন্য। তো কার্বনের এইটা এটা এটা সিগমা বন্ড, তো এই সিগমা বন্ডের জন্য এর হাইব্রিডাইজেশন স্টেট হচ্ছে sp2, যেমন তোমরা নিশ্চয়ই করে জানো যে অ্যালকেনের হাইব্রিডাইজেশন স্টেট হচ্ছে sp3। কার্বনের ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ, যে একটি কার্বন যদি 4টে সিগমা বন্ড করে তাহলে তার sp3 হয়। কার্বনের ক্ষেত্রে যদি সে 3টে সিগমা বন্ড করে sp2। অবশ্যই কিন্তু এটা কার্বনের জন্য, কিন্তু এগুলো সবটাই শিখতে হয়, বুঝতে হয়। তোমরা কিন্তু রাসায়নিক বন্ধনী চ্যাপ্টারে বুঝেছো। তাহলে এই একইভাবে এটাও sp2, এটাও sp2 এবং এইখানে কিন্তু একটা করে পাই বন্ধনী হবে, এইখানে কিন্তু একটা পাই বন্ধনী হবে। আচ্ছা, এখানে একটা খুব ক্লিয়ার, এটা দুটো দাগ দিলাম মানে এটা কিন্তু দুটো বন্ধনী নয়, অর্থাৎ এটা সিগমা বন্ড হলে এটা হচ্ছে পাই বন্ড, ঠিক আছে? তো এটা যেমন চতুস্তলকীয় ছিল, আমি লিখলাম না, আমি বলছি, তোমরা নিশ্চয়ই শুনছো। আর এটা স্ট্রাকচার কিন্তু সমতলীয়, অর্থাৎ প্ল্যানার, অর্থাৎ সবকটা অ্যাটম এটা একই তলে অবস্থিত, ঠিক আছে? তো সেই হিসেবে এর বন্ড অ্যাঙ্গেল তোমরা আন্দাজই করতে পারছো, এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। আর কার্বন কার্বন বন্ধনী দূরত্ব হচ্ছে 1.33 অ্যাংস্ট্রম ইউনিট, ঠিক আছে? তো তাহলে আমরা অ্যালকেন বললাম, আমরা অ্যালকিন বললাম, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমরা বলবো অ্যালকাইন, অর্থাৎ এটা ইথিলিন, এটা প্রপেন করেছি, দুটো কার্বন থাকলে ইথেন হতো। এবার আমরা করব হচ্ছে অ্যালকাইন, অর্থাৎ অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিনের কেসটা কি হচ্ছে? অ্যাসিটিলিনের কেসটা হচ্ছে এই C2H2, তোমরা নিশ্চয়ই জানো যে এই হচ্ছে সিগমা বন্ড হচ্ছে, তাহলে এগুলো সব হচ্ছে সিগমা
বন্ড, তাহলে একটা কার্বনের তো 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, তাই তো তোমার আউটার মোস্ট শেলে, মানে যেগুলো এক্সাইটেড স্টেটে, তো তার এই একটা সিগমা বন্ডে ইনভলভ হয়ে গেছে sp হাইব্রিডাইজেশন, এবং বাকি দুটো p অরবিটাল এরকম করে, আর এটা তার মানে এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আমরা কল্পনা করে নিতে পারি এটা z অ্যাক্সিস, তাহলে z অ্যাক্সিসটা আমরা এরকম করে ধরছি, তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এই যে সমান্তরাল অরবিটালগুলো আমার পাই বন্ড করে, এটা একটা পাই বন্ড আর এটা একটা পাই বন্ড, নিশ্চয়ই ধরতে পারছো? আচ্ছা, তাহলে এটা পাই বন্ড, এটা পাই বন্ড এবং এটা সিগমা বন্ড, তাহলে এটা হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধনী, ঠিক আছে। এবং এটা অ্যাসিটিলিন, তোমরা আগেও জেনেছো, এটা হচ্ছে C2H2, এইভাবে যদি আণবিক সংকেত হিসেবে লেখা হয় C2H2, এবং একটা দেখতে পাচ্ছ এটা একই লাইনে আছে, তার মানে এটা হচ্ছে লিনিয়ার মলিকিউল, সরল রৈখিক মলিকিউল, তাহলে নিশ্চয়ই অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, ওকে। আর বন্ধনী দূরত্ব হচ্ছে 1.20 অ্যাংস্ট্রম ইউনিট। তো তাহলে কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধনী দূরত্ব সবচেয়ে বেশি 1.54 অ্যাংস্ট্রম ইউনিট, অ্যালকিনের ক্ষেত্রে 1.33 অ্যাংস্ট্রম ইউনিট, এবং অ্যালকাইনের ক্ষেত্রে বন্ধনী দূরত্বটা সবচেয়ে ছোট 1.20। এটা কিন্তু মাথায় রাখবে যে কার্বন কার্বন বন্ধনী দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় ত্রিবন্ধনীতে, তারপরে দ্বিবন্ধনীতে, তারপরে এক বন্ধনীতে। তো এবং এগুলো হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। আমি আশা করি তোমাদের একটু মনে করাতে পারলাম যে এগুলো তোমরা পড়েছো, এগুলো কিন্তু তোমাদের চোখে ভাসতে হবে, এগুলো তোমাদের বুঝতে হবে সবসময় যে কি হয়েছে। এবং আবার আমি বলছি, শুধুমাত্র কার্বনের ক্ষেত্রে আমি হাইব্রিডাইজেশনে যাচ্ছি না, কেননা সামনে তোমাদের IUPAC নমেনক্লেচারটা পড়াতে হবে, তো সেখানটা অনেকটা পড়া, যদি ফিরে আসতে পারি তখন আরেকবার হাইব্রিডাইজেশনটা আমি রিপিট করে দেবো, ঠিক আছে। তো সেই হিসেবে মাথায় রাখতে হবে কার্বন 4টে সিগমা বন্ড করলে sp3, 3টে সিগমা বন্ড করলে sp2 এবং 2টো সিগমা বন্ড করলে sp। আচ্ছা, কেন বলছি তোমাদের এরকম একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। ধরো এইরকম আমি একটা যৌগ করছি, দাঁড়াও, CH2 C ট্রিপল বন্ড C CH3। তো তোমাদের এখানে বললো এই জৈব যৌগটা এটা হাইড্রোকার্বন, এখানে প্রত্যেক কটা কার্বনের সংকরায়িত অবস্থা বা হাইব্রিডাইজেশন স্টেট বার করো। তো আমি যেহেতু এখনো নমেনক্লেচার করাইনি, তাই আমি এখানে কার্বনের সংখ্যাগুলো দিচ্ছি না, হ্যাঁ। তো দিলে আমার অনেক সুবিধা হতো তোমাদেরকে বোঝাতে। তো ধরো তোমাদের এরকম কোয়েশ্চেন পেপারে বললো যে এটার উপর স্টার দিল, এটার উপর স্টার দিল, এটার উপর স্টার দিল, এটার উপর স্টার দিল, যেগুলো চিহ্নিত কার্বন তাদের হাইব্রিডাইজেশন স্টেট বলো। আমি তোমাদের অক্সিজেন, নাইট্রোজেন ওগুলোর কিন্তু এখন বলছি না, আমি জানছি তোমরা সেগুলো সবটাই জানো, ঠিক আছে। তো আমি সেখানে খুব সিম্পল ভাবে কি বুঝবো, যে এমনিতে তো আমি বুঝেছি এটা স্যাচুরেটেড কার্বন, অর্থাৎ এখানে কার্বন 4টেই সিগমা বন্ড করেছে। তো 4টে সিগমা বন্ড করলে আমার এই কার্বনটা হচ্ছে sp3। এই কার্বনটা যত কটা অ্যাটমের সাথে যুক্ত তত কটাই সিগমা বন্ড, তাহলে এই কার্বনটা এইদিকে একটা কার্বনের সাথে, ওদিকে একটা কার্বনের সাথে, আর এই হাইড্রোজেনের সাথে, তার মানে 3টে সিগমা বন্ড, তার মানে এটা হচ্ছে sp2। তোমাদের যদি খুব অসুবিধা হয় শুরুর দিকে, তোমরা না গঠনগত সংকেতটা ছাড়িয়ে করে নেবে। দেখো, ভুল করার থেকে আমার যদি একটু সময় লাগে, আমি এরম করে দাগ কেটে যথার্থ ছাড়িয়ে লিখলাম, ছাড়িয়ে লেখাটা ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কি বলছি? আমি বলছি যে এটাকে মানে আমি যদি একবার অন্তত সঠিকভাবে ব্যাপারটা যদি বুঝতে চাই, তাহলে আমি এরকম ছাড়িয়ে লেখার কথা আমি বলছি।
বলছি, ঠিক আছে, একবার, তাহলে আমি বুঝতে পারবো যে এই কার্বনটা একটা দুটো তিনটে সিগমা, কারণ এটা সিগমা বাকিটা তো পাই, তাহলে তিনটে সিগমা হলে আমি কি শেখালাম, সেটা হয় sp2। আর তারপরে হচ্ছে মাঝখানের কার্বনটা, এটা একটা দুটো তিনটে চারটে সিগমা বন্ড, কেন চারটে অ্যাটমের সাথে যুক্ত, তাহলে এটা আবার sp3। আর এটা একটা দুটোর সাথে যুক্ত, এটা হচ্ছে sp, ঠিক আছে। আমি এটাই বললাম, যখন তোমাদের খুবই প্র্যাকটিস হয়ে যাবে, একটা দুটোর পরে তোমাদের অবশ্যই করে প্র্যাকটিস হবে, তখন কিন্তু তোমাদের এগুলো বার করতে একটুও অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে আমরা ধরতে পারলাম, এবং এরকম আসলে আমরা অবশ্যই পারবো। আচ্ছা হ্যাঁ, আরেকটা যৌগর কথা আমি একটু বলে নিই, সেটা হচ্ছে গিয়ে তোমরা নাম শুনেছো, আমরা পড়াবো যে আমাদের সমস্ত জৈব যৌগকে, পুরো জৈব যৌগটাকে তাদের স্ট্রাকচার অনুযায়ী, তাদের ধর্ম অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন ধরো লিনিয়ার কম্পাউন্ড, সাইক্লিক কম্পাউন্ড, ধর্ম অনুযায়ী এরকমভাবে স্যাচুরেটেড কম্পাউন্ড, আনস্যাচুরেটেড কম্পাউন্ড, আবার ঠিক সেই রকমই তাদের ধর্ম মানে কীরকম ধর্ম, প্রপার্টিজ অনুযায়ী তাদের অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক কম্পাউন্ড। তো এই অ্যারোমেটিক কম্পাউন্ডের জনক মানে শুরুটা হয় হচ্ছে গিয়ে বেনজিন দিয়ে। তো বেনজিন তোমাদের ক্লাস 11-এর সিলেবাসেই আছে, কারণ বেনজিনটা আমার হাইড্রোকার্বনের মধ্যেই পড়ে। তো আমি একটা যদি বেনজিনের স্ট্রাকচার আমি বলি, তাহলে এর যে প্রত্যেক কটার হাইব্রিডাইজেশন স্টেটগুলো তোমরা অল্টারনেটিভ ডাবল সিঙ্গেল বন্ড, এবং এটা হচ্ছে CH এই হচ্ছে বেনজিন, অর্থাৎ C6H6। এটা পরে আমরা যখন রেজোনেন্স শেখাবো তখন আমি এটাকে অ্যারোমেটিক এরকম ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আলাদা করে লিখবো না। এবং এতে দেখো প্রত্যেক কটা কার্বন তিনটে সিগমা বন্ড করেছে, একটা দুটো তিনটে, তাহলে সেই রুল কার্বন যদি তিনটে সিগমা বন্ড করে, এর হাইব্রিডাইজেশন স্টেট কি, প্রত্যেক কটা হচ্ছে sp2। এবং আমরা অবশ্যই শিখেছি যে sp2 হলে একটা কম্পাউন্ড প্ল্যানার বা সমতলীয় হয়, অর্থাৎ এই টোটাল বেনজিনটা কিন্তু একটা প্ল্যানার কম্পাউন্ড, ঠিক আছে, সমতলীয়। তো আমাদের একটা হাইড্রোকার্বন জাস্ট আমি একটুখানি তোমাদেরকে বলবো, যেটা তোমাদের এখানে আছে, সেটা হচ্ছে বেনজিনে যে কোনো একটা হাইড্রোজেন যদি মানে যদি আমি এখানে কার্বনের জায়গায় আমি আরেকটা CH3 করলাম, এখানে আমি আরেকটা CH3 করলাম, এই যৌগটা কিন্তু বেনজিন আর নয়, এই যৌগটার নাম হচ্ছে টলুইন। এটা হচ্ছে টলুইন, হ্যাঁ। আচ্ছা, তো টলুইন আমি তো তোমাদের যখন পড়াবো আমি তখন বলবো, এখন আমি এমনি মুখেই বলছি। তো এই টলুইনের এই কার্বনটা স্টেট অফ হাইব্রিডাইজেশন কিন্তু এই কার্বনটা স্টেট অফ হাইব্রিডাইজেশন কিন্তু sp3, ঠিক আছে, sp3। এটা হচ্ছে বেনজিন পরিবার মানে অ্যারোমেটিক পরিবার আমি পড়াবো। তাহলে আমি আশা করতে পারি যে যেটুকুনটা বললাম তোমরা একটু ধরতে পেরেছো যে হাইব্রিডাইজেশন স্টেট। তোমাদের এরকম একটা প্রশ্ন আসলেও আসতেই পারে, প্রশ্ন আসুক না আসুক আমাদের তো শিখতে হবে ভালো করে যে কি করে আমরা হাইব্রিডাইজেশন স্টেট বলবো। হ্যাঁ, অক্সিজেন নাইট্রোজেনেও বার করা যায়, কিন্তু আমি ওগুলোকে এখন আর যাচ্ছি না। আমি আশা করছি যে তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে সেগুলো শিখেছো। ওকে, তো তাহলে আমার এই পর্বটা হলো, আমরা বেনজিনে তো আসবো, হাইব্রিডাইজেশন স্টেট হলো। এবারে আমি আসছি তোমাদের কাছে যেটা নিয়ে, সেটা হচ্ছে গিয়ে জৈব যৌগ হলো, আমরা নমেনক্লেচারে আসবো। হ্যাঁ, নমেনক্লেচার বলতে দেখো কোটি জৈব যৌগ আছে, তো সমস্ত জৈব যৌগ তার তো একটা নামকরণ পদ্ধতি চাই, কেননা এই যে বিজ্ঞান তো শুধু আমার জন্য নয়, আমার রাজ্যের জন্য নয়, আমার দেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য। তো তাই একটা আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করব, তখন আমি যদি একটা স্ট্যান্ডার্ড সিস্টেম শিখি যে একটা জৈব যৌগকে কিভাবে নামকরণ করলে আমি যেটা লিখবো সেটা আর অন্য দেশে সবাই সেটা বুঝতে পারবে, তো সেইটা আমাদেরকে শিখতে হবে। তো আমি এবারে ধীরে ধীরে সেই দিকে এগোবো, ঠিক আছে। তো আমি চলে আসছি হচ্ছে খুবই একটা দরকারি
গ্রামাটিক্যাল সিস্টেম, সেটা হচ্ছে আইইউপিএসি নমেনক্লেচার, আইইউপিএসি নমেনক্লেচার। তো দেখো একটা কথা, সেটা হচ্ছে এই যে জিওসি না কোনো সীমানা হয় না, পড়াতে গেলে এত বেশি পড়ানো যায়, কিন্তু কোথাও তো একটা গিয়ে থামতে হবে, কোথাও গিয়ে একটা ছোট করতে হবে। তো সেই জন্য আমি ওই পর্বটা আমি ওখানটাতেই থামালাম। আরেকটু বললে আচ্ছা, হ্যাঁ, আইইউপিএসি নমেনক্লেচার আগে তোমাদের একটা ধারণা একটু ছোট্ট করে দিয়ে রাখতে পারি যে তোমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড ছাড়া, মানে সাইক্লিক, তোমাদের যে লং লিনিয়ার চেন কম্পাউন্ড ছাড়া কিছু শৃঙ্খল কম্পাউন্ড অর্থাৎ সাইক্লিক কম্পাউন্ড হয়। সাইক্লিক কম্পাউন্ড মাত্রই যে সেটা অ্যারোমেটিক হবে তা না, সেগুলো অ্যালিসাইক্লিক কম্পাউন্ডও হয়। তো আমি এগোতে এগোতে সামনে বলবো। তো যাই হোক, আমি তোমাদের যখন বলেছি আইইউপিএসি নমেনক্লেচার স্টার্ট করলাম। আচ্ছা, এটাকে আইইউপিএসি নমেনক্লেচার হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা একটা রুল একটা বার করেছে, অনেক রুল আছে। এই অনুযায়ী তোমরা পিরিয়ডিক টেবিলে কিন্তু তোমরা কিছু মৌলের আইইউপিএসি নমেনক্লেচার শিখেছো, যেগুলি 100 এবং 100 পরে যাদের অ্যাটমিক নাম্বার। ওকে, তো আমরা এখন আসি অর্গানিকে। তো আমি ধরে নিচ্ছি যে একদম তোমরা শুরুতে যে একটা কার্বনে মিথ, দুটোতে ইথ, প্রোপ, 3টে কার্বনে, 4টেতে বিউট, 5টেতে পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, এগুলো তোমরা জানো, কেননা এগুলো তোমরা কিন্তু ক্লাস 10-এ পড়েছো। ক্লাস 10-এ তোমরা ক্যাটিনেশন ধর্ম পড়েছো কার্বনের, এবং তার জন্য এই কার্বনের ক্যাটিনেশন ধর্ম আছে বলেই কিন্তু কার্বন যৌগ কোটি কোটি, ঠিক আছে? কার্বনের মতন ক্যাটিনেশন ধর্ম কিন্তু আর কারণ নেই। আমার এটা বলতে খুব ভালো লাগে যে কার্বনের ক্যাটিনেশন ধর্মটা কীরকম জানো তো? অনেকটা সে মানব বন্ধন হয় না, যে তোমরা সেই ওল্ডলি আর্ট দেখো না, যে এরকম আঁকা মানুষের হাত, যে আঁকাটা খুব সোজা, যে এরকম ত্রিভুজ আঁকা, তো হাত ধরে আছে। কার্বন কিন্তু এরকম একটা দীর্ঘ শৃঙ্খল যৌগ তৈরি করতে পারে, ঠিক আছে? এটা শুধুই মাত্র কার্বন পারে, কার্বনের অসাধারণ এই ক্যাটিনেশন ধর্মের জন্য, এবং পুরোটাই কিন্তু এ সমযোজী বন্ধনী দ্বারাই যুক্ত থাকে, ঠিক আছে? তো এটা আমরা ক্লাস 10-এ পড়েছি ক্যাটিনেশন ধর্ম। আমরা ক্লাস 10-এ আমরা আইসোমারিজম পড়েছি, সমাংশধর্মিতা, যে যদি মলিকুলার ফর্মুলা অর্থাৎ আণবিক সংকেত একই হয় কিন্তু গঠনগত সংকেত আলাদা হয়, সেটা বিভিন্ন কারণে হয়। তাদের অবস্থান অনুযায়ী হয়, তাদের ফাংশনাল গ্রুপে কার্যকরীমূলকের উপস্থিতির জন্য হয়, তাদের স্পেসে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টের জন্য হয়, যাকে স্টিরিও আইসোমার বলে। তো এই আইসোমারিজম তোমরা একটু ছুঁয়ে গেছো ক্লাস 10-এ। আর তোমরা ক্লাস 10-এ পড়েছো হচ্ছে হোমোলোগাস সিরিজ বা সমগণীয় শ্রেণী, ঠিক আছে? তো এই যখন সমগণীয় শ্রেণী পড়েছিলে তখন তোমরা জেনারেল ফর্মুলা পড়েছিলে, যে প্রত্যেক কটা এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এদের একটা জেনারেল ফর্মুলা দ্বারা চিহ্নিত করা যায়। তো আমি ধরে নিতে পারি, আইইউপিএসি নমেনক্লেচারের আগে জাস্ট একটু বলে নিচ্ছি যে আমরা অবশ্যই জানি যে সমস্ত অ্যালকেন গোত্রে, আমি বাংলা ইংরেজি দু রকমটাই লিখছি, মানে যাই হোক, যখন ব্যাপারটা তো একই, যে CnH2n+2, H2n+2 হচ্ছে সমস্ত অ্যালকেনের সাধারণ ফর্মুলা। অ্যালকিনের সাধারণ ফর্মুলা হচ্ছে CnH2n, এবং অ্যালকাইনের সাধারণ ফর্মুলা হচ্ছে অ্যালকাইন, মানে ত্রিবন্ধনী যাদের থাকে তাদের সাধারণ ফর্মুলা হচ্ছে CnH2n-2। এইটা কিন্তু তোমরা ক্লাস 10-এ ভালো করে পড়েছো। ক্লাস 10-এ তোমরা যেগুলো পড়োনি, যেটা পড়োনি অবশ্য পড়ার কথাও নয়, যে কার্যকরীমূলক থাকলে তার সাধারণ ফর্মুলা কিভাবে আমরা বার করব, মানে মুখস্থ করতে হবে না, আমি মুখস্থের একদম বিরোধী, বারবার অভ্যাস করতে হবে। তো সেটা আমি তোমাদের একসময় শিখিয়ে দেবো, যে
আগে তো কার্যকরীমূলকগুলো বলি, যদিও তোমরা ক্লাস 10-এ কার্যকরীমূলক বলেছো, তো যাই হোক এইটা আমি একটু মনে হলো তাই তোমাদের বললাম। তো তাহলে আমরা আইইউপিএসসি নমেনক্লেচারে কিছু বেসিক রুল, বেসিক প্রিন্সিপাল আছে। তো বেসিক প্রিন্সিপালে ধরো কোনো একটা নামকরণের সবার শুরুতে করতে হয় হচ্ছে ফার্স্টে প্রিফিক্স জানতে হবে। প্রিফিক্স মানে আগে যেটা লিখতে হয় একটা নামকরণের শুরুতে যেটা লিখতে হয়। তো শুরুতে যেটা লেখা হয় সেটা হচ্ছে, আমি মুখে বললে যতই বলি, যতক্ষণ না করে দেখাবো তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক আমি জাস্ট একটু বলে নিচ্ছি। প্রিফিক্স মানে হচ্ছে ব্রাঞ্চিং বা শাখায় যেগুলো থাকে, যেগুলো মূল কার্বনে, মানে ধরো একটা বড় বৃক্ষ, একটা লম্বা বৃক্ষ, শাখা প্রশাখাগুলোতে যা যা আছে সেগুলোকে বলা হয় প্রিফিক্স। সেগুলোকে আইইউপিএসসি নমেনক্লেচার রুল অনুযায়ী সবার আগে লিখতে হয়। তারপরে হচ্ছে রুট ওয়ার্ড, অর্থাৎ তার প্রিফিক্সেরও অনেক ক্যাটাগরি হয়, 2 রকমের ক্যাটাগরি হয়, আমি নিশ্চয়ই বলবো। এবং তারপরে হচ্ছে আমার মূল যেটা চেন, মূল বেসিক চেন, প্রিন্সিপাল চেন, যেটা লংগেস্ট চেন, যেটা সবচেয়ে ধরে নাও একটা লম্বা বৃক্ষ আছে, যে মূল লম্বা বৃক্ষটা তাতে কটি কার্বনের সংখ্যা আছে, এই যে সেই কার্বনের সংখ্যাটাই হচ্ছে গিয়ে আমার ওই যে প্রোপ, বিউট, হেক্স 6টা বা 7টা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এবং লাস্টে হয় হচ্ছে সাফিক্স। সাফিক্সটা অনেকটা কীরকম, মানে ধরো আমার দ্বিবন্ধন আছে না ত্রিবন্ধন আছে বা কি কার্যকরীমূলক আছে সেগুলোকে বলা হয়। তো আমার বেশ বলতে ভালো লাগে যে ধরো আমরা একটা নাম বললাম, লাস্টে যে টাইটেলটা দিয়ে শেষ করলাম, মানে সেরকম, মানে অ্যালকোহল থাকলে অল, অ্যালডিহাইড থাকলে অ্যাল, কিটোন থাকলে অন, কার্বক্সিলিক অ্যাসিড থাকলে ওইক অ্যাসিড, সেটা যে সাফিক্স, ঠিক আছে। তো অনেক এগুলো অনেক মানে আলাদা আলাদা করে ছোট্ট করে অনেক বেশি বিশ্লেষণ করেও বলা যায়, কিন্তু আমার মূলত কাজ কি, বা আমার থেকে মানে আমার তোমাদেরকে চেনাতে হবে যে আমরা চট করে যাতে একটা আইইউপিএসসি নমেনক্লেচার করতে পারি। কেন বলো তো, একটা যৌগকেই যদি আমি চিনতে না পারলাম তাহলে আমি পুরো জৈব যৌগটা পড়বো কেমন করে। তো তাহলে সেই জৈব যৌগটা কি উপায়ে আমরা তার নামকরণটা করতে পারবো। এবং জানবে তোমাদের পরীক্ষায় কিন্তু জৈব যৌগের নামকরণ তো আসে, এবং সমস্ত পরীক্ষায় গোটা 11 এবং গোটা 12-এ, 11-এ হয়তো একটু সরল, 12-এ কিন্তু অনেক কার্যকরীমূলক পড়ে যাও, সেখানে সবকটায়। তো আমরা এখনই আমরা পুরোটাই শিখিয়ে দিই। তো ঠিক আছে, চলো আজকে আমরা তাহলে ফার্স্ট স্টার্ট করছি হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেনের নমেনক্লেচার, ঠিক আছে। অ্যালকিন এবং অ্যালকাইন। ফার্স্টে আমরা অ্যালকেন, তাহলে আমি কি বললাম, সবার আগে আমাদের প্রিফিক্স হয়, তারপরে রুট ওয়ার্ড, নাম্বার অফ কার্বনস হয়, তারপরে হচ্ছে সাফিক্স হয়, অর্থাৎ সাফিক্স মানে হচ্ছে সেখানে কটা মানে কি ফাংশনাল গ্রুপ আছে, কি স্পেসিফিকেশন, মূলত কি চালনা করছে ওই জৈব যৌগটার ধর্মটাকে। ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, এইখানে আমি দেখো, এই তো ধরো নাম্বার 1 এক্সাম্পল আমি লিখলাম। দেখো এগুলো তো অনেকই লেখা যায়, তো আমি ফার্স্ট একটা স্টার্ট করলাম। আমি বারে বারে বলছি যে আচ্ছা, এইগুলো হচ্ছে ধরো আমি এরকম একটা জৈব যৌগ স্টার্ট করছি, ঠিক আছে, 1 নম্বর। তো ফার্স্ট হচ্ছে নাম্বারিং করতে হয়। মাথায় রাখবে নাম্বারিং শুধুমাত্র কার্বনের মাথায় হয়, এবং অ্যাটেস্টেজ কার্বন যেগুলো পাবো, ঠিক আছে। এবং তার সাথে দেখো আমি কিন্তু চাইলে তোমাদের রুল 1, রুল 2, রুল 3, রুল 4 ভীষণ পুঁথিগত হয়ে যাবে। তার চেয়ে আমরা যদি কাজ করতে করতে শিখি তাহলে আমাদের জিনিসগুলো ঠিক মাথায় থাকবে, ঠিক আছে। যে প্রথম রুল অনুযায়ী সেটা হচ্ছে আমাদের লংগেস্ট চেন শুড গেট দ্য ফার্স্ট প্রায়োরিটি, অর্থাৎ লংগেস্ট চেন, অর্থাৎ একটানা বেশি সংখ্যক কার্বনের মাথায় যেটাকে আমি নাম্বার দিতে পারবো সেটাই আমার মূল প্রধান চেন, ঠিক আছে। তো এখানে খুব স্বাভাবিকভাবে আমি নাম্বারিং করতে পারি 1, 2, 3, 4, 5, আবার এই দিক থেকেও নাম্বারিং করতে পারি 3, 4, 5, ঠিক আছে। এবার আমার কোনটা সঠিক হবে, তো দুদিক থেকে 5টাই কার্বন, মানে পেন্টেন গোত্রের এটা। এবার আমাকে কিন্তু এই শাখাগুলোকে দেখতে হবে।
এটাকে বলা হয় লিস্ট কাউন্ট রুল। অর্থাৎ কি কি, তাহলে আমরা প্রথম বললাম লংগেস্ট চেন। এখানে লংগেস্ট চেন খুঁজতে খুব একটা অসুবিধা হবে না, আমি এরপরে নিশ্চয়ই এরকম দেখাবো যেখানে লংগেস্ট চেনকে অন্যভাবে তোমাদের দেখতে হবে ভালো করে। তো শাখা বলতে এইগুলো হচ্ছে গিয়ে শাখা, এগুলো হচ্ছে গিয়ে শাখা, প্রিফিক্স যেটাকে বললাম প্রিফিক্স। এখানে শাখার ক্যাটেগরিটা একই রেখেছি, মিথাইল মানে মিথেন CH4, তার একটা হাইড্রোজেন সরিয়ে রাখলে এটা হচ্ছে মিথাইল বা অ্যালকিল, অ্যালকিল। তো এই যে মিথাইল কোন দিক থেকে গেলে আমি একে আগে পাচ্ছি, দেখো আমি যদি এদিক থেকে এন্ট্রি নিই, জাস্ট আমি লিস্ট কাউন্ট রুল বললাম না, একটা দেখাচ্ছি, একটা বোঝাচ্ছি, কিন্তু তোমরা না এই অভ্যাসটা করবে না, তোমরা চোখে দেখে নিশ্চয়ই বুঝতে পারবে আমি বেসিকটা কি আছে সেটা বোঝাচ্ছি। ধরো এখানে 2-এ একটা মিথাইল আছে আর 3-এ দুটো মিথাইল আছে, 3-এ দুটো মিথাইল আছে, 3-এ দুটো মিথাইল আছে। আর এ পাশ থেকে নিলে 1 2 3, 3-এ দুটো মিথাইল আছে, 3-এ দুটো মিথাইল আছে, 4-এ আরেকটা মিথাইল আছে। তো লিস্ট কাউন্ট রুল হচ্ছে আমি যদি এটাকে যোগ করি তাহলে 3 6 7 8, আর এটাকে যদি যোগ করি 3 3 6 4 10, তাহলে লিস্ট কাউন্ট কোনটা? এটা। তাহলে নামকরণটা কিন্তু হবে এই দিক দিয়ে, হবে না কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। তোমরা দেখো এগুলো কিন্তু আমি জাস্ট বোঝালাম যে ফান্ডাটা কোথায়, কিন্তু তোমরা এমনি চোখে দেখেই বুঝতে পারবে, কেননা আমি তো একটা নমেনক্লেচারে পরে আরও যাব, আমরা তো অনেকটা সময় দেব না। তো তাহলে এবার আমি এটাকে নামটা কি লিখবো, তাহলে 2-তে একটা মিথাইল একই রকম তাই একটা নে লিখছি, 3-তে আরেকটা মিথাইল, 3-তে আরও আরেকটা মিথাইল। এবার দেখো দুটো সংখ্যার মাঝখানে কমা আর সংখ্যার লেটারের মাঝখানে ড্যাশ, ঠিক আছে? মোট কটা মিথাইল আছে? একটা, দুটো, তিনটে, তিনটে মানে হচ্ছে ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল। এই টিটা তোমরা ক্যাপিটাল লেটারও দিতে পারো, তোমরা স্মল লেটারও দিতে পারো। তাহলে কি ফাংশন আসবো? ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল, ঠিক আছে? ট্রাইমিথাইল। তাহলে এই হয়ে গেল প্রিফিক্স, এই হয়ে গেল প্রিফিক্স। তাহলে 2 3 3 ট্রাইমিথাইল। আর মূল কার্বন কটা আছে? 5টা পেন্টেন, 5টা পেন্টেন। তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে আমি এখনই আচ্ছা এইটা দেখো আমি কিন্তু কোথাও কোনো গ্যাপ দেইনি, নমেনক্লেচার এক লাইনে লিখতে হয়, কোনো গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে? তো তাহলে আমরা এটা বুঝলাম। সেকেন্ড এক্সাম্পল, এক্সাম্পলের তো শেষ নেই, তো সেকেন্ড এক্সাম্পল আমি এখনো হাইড্রোকার্বন স্তরেই আছি। ধরো একটা করি আমরা, CH2 CH3 CH2 CH3 CH3, ওকে, ঠিক আছে, ওকে, হ্যাঁ। আচ্ছা এই একটা কম্পাউন্ড, ঠিক আছে? তো এই কম্পাউন্ডে আমি কতভাবে নাম দিতে পারি, তো আমি এই একই রকম ধরো আমি দেওয়ার অভ্যেস শুরু যেন এদিক থেকে হয়, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 এটা হতে পারে। আচ্ছা আবারও যদি হতে পারে 1 2 3 4 5, 1 2 3 4 5, আমার মনে হলো 1 একে বেঁকে একটা সাপের চলার মতো, 1 2 3 4 5 6, দেখো এটা কিন্তু অ্যাট এ স্ট্রেচ, এটাকেই বলবে হচ্ছে লংগেস্ট চেনকে তোমাকে খুঁজতে হবে, অর্থাৎ লংগেস্ট চেন শুড গেট দ্য ফার্স্ট প্রায়োরিটি। অর্থাৎ তাহলে আমার মূল যেটা হবে সেটা হচ্ছে এইভাবে যেতে হবে, অ্যান্ড দেয়ার treated as branching, they are treated as branching, okay? তো তাহলে দেখো তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে? তো তাহলে আমার এদিক থেকে আসলে 2-তে একটা ব্রাঞ্চিং, 4-এ একটা মিথাইল ব্রাঞ্চিং, আর আমি যদি এরকম করেও তো যেতে পারতাম, তাহলে 1 2 3, 3-তে একটা ব্রাঞ্চিং, 5-এ একটা, এখানে 2-তে আর 4-এ, আর এদিক থেকে গেলে 3-তে আর 5-এ, তাহলে সেই রুল অনুযায়ী কোনটা কাছে তোমরা বুঝতেই পারছো, হবে হচ্ছে
এইদিকে। ঠিক অভ্যাস করলে প্রথমে মনে হবে বাবা কত নিয়ম, এখনো তো কিছু নিয়ম আসেইনি, তো তাহলে কত নিয়ম, কিন্তু তোমরা সবাই পারবে, সবাই পারবে, এবং এটা তো শিখতেই হবে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি 2তে একটা, 5-এ একটা, মূল কম্পাউন্ড হচ্ছে 6। আমি লিখলাম না, তোমরা তো শুনতেই পাচ্ছ। তাহলে এটা হবে 2,4 ডাইমিথাইল হেক্সেন, 2,4 ডাইমিথাইল হেক্সেন। আবারও বলছি, নাম্বার আর নাম্বারের মাঝখানে কমা হবে, আর নাম্বার আর লেটারের মাঝখানে তোমার ড্যাশ হবে, ঠিক আছে? তাহলে এইটা বুঝলে, তাহলে এইটুকুনটা থেকে আমরা বুঝলাম হচ্ছে লংগেস্ট চেন, আর আমরা বুঝলাম হচ্ছে প্রিফিক্স কি আর লিস্ট কাউন্ট রুল, খানিকটা বোঝা গেল মনে হচ্ছে, ঠিক আছে? চলো আমরা এগোই, আমাদের তো এগোতে হবে। দেখি আমরা, তো ঠিক আছে, তো আমরা দুটো এক্সাম্পল বললাম, তার মাঝখানে একটা ছোট্ট করে বলি, ঠিক আছে? আচ্ছা চলো। আচ্ছা, তাহলে আমি এর মাঝে একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে গিয়ে বন্ড লাইন স্ট্রাকচার। বন্ড লাইন স্ট্রাকচার শিখলে তোমরা আমার এই হাইটে অনেক কটা নমেনক্লেচার তোমাদের একসাথে দেখাতে পারবো। জাস্ট আমি তোমাদের বলছি যে আগে তোমরা করলাম, ধরো আমি অ্যালকিল গ্রুপ ছাড়া একটু অন্য প্রিফিক্স দিচ্ছি, অন্য রকম ব্রাঞ্চিং দিচ্ছি। CH3, CH, ধরো Cl, CH2, CH3, ধরো এই কম্পাউন্ডটা। তো এইতে দেখো পরিষ্কার বুঝতে পারছো যে আমি একটা জিনিস বলি, যে আমি তো শুধু মিথাইল বললাম, মিথাইল হয়, ইথাইল হয়, প্রোপাইল হয়, এগুলো ব্রাঞ্চিংয়ে আসে। সেরকম ব্রোমো, ক্লোরো, NO2 হচ্ছে নাইট্রো, CN হচ্ছে সায়ানো, তো এগুলো ব্রাঞ্চিং হতে পারে, ঠিক আছে? তো আমি এখানে ব্রোমোও দিয়েছি, ক্লোরোও দিয়েছি, ঠিক আছে? তো একে এবার এখানে আমি নাম্বারিং করব। নাম্বারিং করতে গেলে তো অবশ্যই বুঝতে পারছো যে এই দিক দিয়ে গেলে আমি ব্রাঞ্চিংটা আগে আসছি, 1 2 3 4 5 6, ঠিক আছে? আচ্ছা, এইটাতে সব আলাদা আলাদা ব্রাঞ্চিং, তো আমি কি লিখবো? 2 ব্রোমো, 2 ব্রোমো, তারপরে বি এর পরে এখানে 3তে মিথাইল আছে আর 4-এ ক্লোরো আছে। তো জানবে যে আমার পজিশন Cl ক্লোরো 4 নম্বর পজিশনে, কিন্তু আমি যখন লিখব তখন আমাকে অ্যালফাবেটিক্যালি লিখতে হবে, অর্থাৎ ব্রোমোর পরে ক্লোরো লিখব, ক্লোরোর পরে আমার মিথাইল আসবে। তাহলে 2 ব্রোমোর পরে আমার লিখব হচ্ছে 4 ক্লোরো, তারপরে আমার আসবে 3 মিথাইল অ্যান্ড তারপরে আমার মূল হচ্ছে কটা কার্বন আছে? 6টা মিথাইল হেক্সেন। দেখো ভালো করে লক্ষ্য করলে দেখবে কোনো গ্যাপ নেই, গ্যাপ কিন্তু আইপিএসসি নমেনক্লেচারে দেওয়া যায় না, এবং এটা একই লাইনে লিখতে হয়। তোমরা খাতাতেও এমনভাবে লিখবে যাতে পুরোটা একটা লাইনে এঁটে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমি অলরেডি একটা 3 নম্বর রুল বলে দিলাম। 3 নম্বর রুলটা আমি কি বললাম? যে আমি নাম্বারিং যাই করিনি, আমি যখন লিখব তখন আমাকে ব্রাঞ্চিংগুলো কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে, ঠিক আছে? তাই জন্যই 4 পজিশনটা আগে আসলো, 3 পজিশনটা পরে গেল, ঠিক আছে? মাথায় আর রইল। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বললাম একটু আগে, সেটা হচ্ছে কি বন্ড লাইন স্ট্রাকচার। বন্ড লাইন স্ট্রাকচারটা শিখে গেলে তোমরা দেখবে এরকম খুলে স্ট্রাকচার করছোই না। তো বন্ড লাইন স্ট্রাকচারে কেমন, ধরো আমি যদি এইটা বন্ড লাইন করি, তো আমার মোট আছে 6টা কার্বন। আমি নিশ্চয়ই করে বলবো 1 2 3 4 5টা, 1 2 3 4 5
6 অ্যাকচুয়ালি বন্ড লাইন স্ট্রাকচার লিখলে না অ্যাকচুয়ালি যে অর্গানিক এই যে কম্পাউন্ডগুলো যে এঁকে বেঁকে চলে এরকম লিনিয়ার, এটাকেও লিনিয়ারই একই সার্কুলার মানে সাইক্লিক তো নয়, সেটা বোঝা যায়। আচ্ছা, তাহলে সব কটা কর্নার পজিশন অকুপাইড বাই কার্বন সেটাকে লেখা হয় না, ঠিক আছে। আদার্স যেগুলো ব্রাঞ্চিং হেডে যদি আমার কেউ না থাকে তাহলে কর্নার বা এই যে কর্নার পয়েন্টগুলো এগুলো সব কার্বন, কিন্তু এখানে তো আমার এই 2 নম্বরে আছে, যদি এটা 1 হয় এটা 2 হয়, এখানে এটা আছে হচ্ছে ব্রোমিন। আদার দ্যান কার্বন বন্ড লাইনে কিন্তু সবাইকে লিখতে হবে। এখানে ধরো CH3 আছে, তাহলে এইটা আমার লিখতে হবে না, ঠিক আছে। আবার এখানে আছে ক্লোরিন, এটা আমাকে লিখতে হবে, অর্থাৎ এটার বন্ড লাইন রিপ্রেজেন্টেশন কিন্তু এটা, ঠিক আছে। যেমন ধরো লাইক আমি এইরকমটা আঁকছি, এটা তোমাদের খুবই একটা চেনা ফর্ম, অর্থাৎ স্বস্তিক ফর্ম। এটা কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড করলাম। এই অর্গানিক কম্পাউন্ডটা কি? এই অর্গানিক কম্পাউন্ডটা হচ্ছে এইটা যদি করি, এইটা হচ্ছে CH3, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে CH2, এই যে এটা হচ্ছে CH2, এখানে হচ্ছে কার্বন, এই কার্বনটা, এইটা হচ্ছে এই CH2 অ্যান্ড এটা হচ্ছে এই CH3। তাহলে এই রকম করলাম, এইখানে হচ্ছে CH2, এইখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে CH3। ভাবো তো এটা কত সহজে সবাই বুঝতে পারবে এইটাই যে এই কম্পাউন্ডটা, যেটা লেখাটা কত সহজ হলো। তো এইটার আইপিএসসি নমেনক্লেচার কি হবে? চলো আমি বন্ড লাইনেই করাচ্ছি। হ্যাঁ, বন্ড লাইনে দেখো 1 2 3 4 5, এটা হচ্ছে একটা স্ট্রেচ একটা চেন, বুঝতেই পারছো। আমি যদি এরকমও করতাম সেই 5ই হতো, আমার বেশ মনে হলো যে এভাবে করাই, তাই জন্য। তাহলে ইন দ্যাট কেস এটা হচ্ছে ব্রাঞ্চিং, এটা হচ্ছে ব্রাঞ্চিং। তাহলে 3 পজিশনে দুটো কি ব্রাঞ্চিং আছে? 3 পজিশনে এই যে দেখো আমি এই দিক থেকে করেছিলাম 1 2 3 4 5, 3 পজিশনে কি আছে? 3 পজিশনে দুটো ইথাইল ব্রাঞ্চিং আছে। তাহলে এটা হবে 3 ডাই ইথাইল পেন্টেন। বোঝা গেল? তাহলে বন্ড লাইন স্ট্রাকচার করতে খুব সুবিধে, চটপট করতে খুব সুবিধে। তো বন্ড লাইন স্ট্রাকচারে ইচ কর্নার ডিনোটেড বাই কার্বন, এবং যদি এই যে ব্রাঞ্চিংগুলোতে কিছু না থাকে তার মানে এগুলো মিথাইল ব্রাঞ্চিং। আর আদার দ্যান মিথাইল ব্রাঞ্চিং আমার ব্রোমো, ক্লোরো, আয়োডো, ফ্লোরো, নাইট্রো, সায়ানো, সেগুলোকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে বন্ড লাইন স্ট্রাকচার আমি কিন্তু যখন অনেক করাবো কিছু কিন্তু আমি তোমাদের বন্ড লাইন স্ট্রাকচারেও করাবো, ওকে? ঠিক আছে, আচ্ছা চলো নেক্সটে যাই। ওকে, ঠিক আছে, একটু স্পিডে হয়তো বলছি কেননা অনেক কম্পাউন্ড করাতে হবে। তো আমি স্যাচুরেটেড হাইড্রোকার্বন অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেখানে সবটাই এক বন্ধনী দ্বারা যুক্ত, সেটা আমি কিছু কয়েকটা বললাম। বলার তো কোনো শেষ নেই, বলতে গেলে প্রচুর যৌগ বলা যায়। আশা করি তোমরা একটা প্রাথমিক বেশ খানিকটা ধারণাই করতে পারলে, নিজেরা প্র্যাকটিস করবে, নিশ্চয়ই পারবে। সেকেন্ড আমরা আসছি কার্বন ডাবল বন্ডে। ধরো এরকম একটা যৌগ আছে, এখানে কিন্তু বেশ খানিকটা কথা আমাকে বলতে হবে। হ্যাঁ, বেশ খানিকটা কথা বলতে হবে। CH3। আচ্ছা, আমি সাধারণত নাম্বারিং করি, ওখানে কত নম্বরে ছেড়ে গেছে তোমরা যখন এখান থেকে লিখবে বা শিখবে তখন নাম্বারিং করে লিখবে, ঠিক আছে? তো এটা দ্বিবন্ধনী চলে এসছে। দ্বিবন্ধন মানে হচ্ছে সেটা অসম্পৃক্ত জৈব যৌগ, এবং এটা ডাবল বন্ড। তোমরা ক্লাস 10-এ শিখেছো যে ডাবল বন্ড থাকলে ইন হয়, ওকে? তো এইবারে দেখো একটা জিনিস বুঝবার, যে আমি প্রেফারেন্স কাকে দেব। আমি এখান থেকে করলে 1 2 3 4 5, এখান থেকে করলে 1 2 3 4 5। আমি
এই দিক থেকে করলে ডাবল বন্ডকে প্রেফারেন্স দিচ্ছি, আমি এই দিক থেকে করলে ব্রাঞ্চিংকে প্রেফারেন্স দিচ্ছি। তাহলে এবারে আমাদের বুঝতে হবে আমরা কাকে প্রেফারেন্স দেবো। আমরা দেব ডাবল বন্ডকে প্রেফারেন্স ওভার ব্রাঞ্চিং, ঠিক আছে? ওকে, তো তাহলে আমার হবে, ঠিক হবে হচ্ছে এটা, এটা আমার হবে না। তো তাহলে আবারও প্রেফিক্স নাউন রুল অনুযায়ী IUPAC প্রেফিক্সের কথা আগে বলতে হবে, ব্রাঞ্চিংয়ের কথা আগে বলতে হবে। এই দিক থেকে গেলে 4 পজিশনে মিথাইল ব্রাঞ্চিং, তাহলে 4 মিথাইল। এবার হচ্ছে রুট ওয়ার্ড হচ্ছে নাম্বার অফ কার্বন কাটা 5টা, তাহলে হচ্ছে পেন্ট। এবার পজিশন অফ ডাবল বন্ড কোথায়? 2 পজিশন, তাহলে পেন্ট 2 ইন, বোঝা গেল? পেন্ট 2 ইন। ওকে, তো এবারে আমি আরেকটা করি। ধরো আমার এটা আছে CH3, CH ডাবল বন্ড CH। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, আবারও বলছি, ব্রাঞ্চিং আর ডাবল বন্ডের পজিশন যদি সেম পজিশনে থাকে তাহলে ডাবল বন্ড, ট্রিপল বন্ডের ক্ষেত্রেও তাই, প্রেফারেন্স ওভার ব্রাঞ্চিং, ঠিক আছে? নাম্বারিং দিতে গেলে, নাম্বারিং কিন্তু একটা ভাইটাল ব্যাপার বিষয়। এইটা মনে হচ্ছে যে শুধু কি আমাদের IUPAC শিখতে হবে যে রাইট ডাউন দ্য IUPAC নমেনক্লেচার অফ দ্য ফলোইং কম্পাউন্ড, মানে নিচে যৌগগুলির IUPAC নমেনক্লেচার করো, না, তার জন্য নয়। পুরো টানা 11-12-এ আমরা যে অর্গানিকটা করব, অর্গানিকটা শিখব, আমি যদি নামই না ধরতে পারলাম, পরে আমি সেগুলোকে শিখবো কেমন করে, ঠিক তাই তো? আমি তোমাদের কিন্তু খুব সিম্পল কম্পাউন্ড ইথিলিন অর্থাৎ ইথিন, এগুলো কিন্তু আমি করালাম না, কেননা আমি জানি এগুলো বেসিক জিনিস, ক্লাস 10-এ তোমরা সবাই খুব ভালো করেই করেছো, ঠিক আছে? তো আমি ধরো এটা করি CH3, আমি চেষ্টা করছি অন্তত একটা করে হলো যতগুলো নিয়মকে এক জায়গায় আনা যায়। এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে ব্রাঞ্চিং আছে, আবার দুটো ডাবল বন্ড আছে, এবং আমি ইচ্ছা করে জিনিসটা সিমেট্রিক্যাল কম্পাউন্ড করেছি, অর্থাৎ এদিকটাও যা ওদিকটাও তাই। অর্থাৎ আমি এখানে সর্বপ্রকার স্বাধীনতা আছে, আমি এই দিক থেকেও নামকরণ করতে পারি, আমি এই দিক থেকেও নামকরণ করতে পারি। ওকে, তো তাহলে আমি এদিকে 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তো তাহলে 4 পজিশনে প্রিফিক্স অনুযায়ী ব্রাঞ্চিং লিখতে হবে 4 ডাই মিথাইল, হয়ে গেল 4 ডাই মিথাইল। আমি কথাবার্তা লিখলাম। এবার মোট কটা কার্বন? 7টা। মোট কটা কার্বন? 7টা। 7 হলে কি হয়? 7 হলে হেপ্ট হয়। এইবারে আমার আরেকটা জিনিস শেখানোর আছে, সেটা হচ্ছে একটা কম্পাউন্ডে, একটা হাইড্রোকার্বনে যদি মোর দ্যান 1 ডাবল বন্ড অর মোর দ্যান 1 ট্রিপল বন্ড থাকে, অর্থাৎ ডাবল বন্ড থাকলে ডাবল বন্ডই আছে, ট্রিপল বন্ড থাকলে ট্রিপল বন্ডও আছে। মানে আমি এটা বলছি না যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড একসাথে আছে, যে যদি মোর দ্যান 1 ডাবল বন্ড হয় তাহলে সেক্ষেত্রে অ্যালকাডাইন বা অ্যালকাট্রাইন হয়, আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে অ্যালকাডাইআইন বা অ্যালকাট্রাইআইন হয়। আমি বোঝাতে পারলাম? অর্থাৎ এটা হয়ে গেল 7টা কার্বন, তার মানে এটা হবে না কি? আচ্ছা, যেটা হবে না সেটা আমি বলছি, মানে আমাদের মনে হবে এটা হবে হচ্ছে হেপ্ট 2-এ আছে আর 5-এ আছে, হেপ্ট 2 5 ডাই ইন, না, হেপ্টা অ্যালকা হেপ্টা, এবার ড্যাশ 2-তে, মানে শুরু হচ্ছে, ঢুকছে ডাবল বন্ডটা যেদিকে, 2-তে, আরেকটা কোথায় আছে? 5-এ, দুটো সংখ্যার মাঝখানে কমা, ড্যাশ, কটা ডাবল বন্ড আছে? ডাই ইন, ঠিক আছে? ডাই ইন, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে অ্যালকা ডাই ইন। বোঝা গেল যে দুটো যদি মোর দ্যান 1 থাকে, 3টে থাকলে হচ্ছে হেপ্টা পজিশন দিয়ে ট্রাই ইন, ঠিক আছে? বোঝা গেল তো?
আচ্ছা, এইবারে আমি আসি হচ্ছে গিয়ে একটা ট্রিপল বন্ডে। তো আমরা ব্রাঞ্চিং বুঝলাম। ও হ্যাঁ, এখানে একটা খুব দরকারি জিনিস বলতে দাঁড়াও আমি তোমাদেরকে বলছি, এটা কিন্তু খুব যত্ন নিয়ে একটু বোঝবার চেষ্টা করবে। যে যত্ন নিয়ে বোঝবার চেষ্টা করবে বলতে ধরো বোঝাচ্ছি আমি তোমাদেরকে। দাঁড়া, নিয়মটা ওকে, দাঁড়া বলছি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। ধরো এই একটা কম্পাউন্ড, এটা খুব মন দিয়ে দেখবে। সেটা হচ্ছে, আমি কি ওই তুমি শুরুতে বলেছিলাম না, লংগেস্ট চেন শুড গেট দ্য ফার্স্ট প্রায়োরিটি, অর্থাৎ যেটা তো এমনিতে তো আমার মনেই হচ্ছে এটা 1, এই দিক থেকে কি হবে 1 2 3 4 5 6 7, হ্যাঁ। তো এই দিক থেকে গেলে 7টা কার্বন পাচ্ছি, আর এই দিক থেকে গেলে 1 2 3 4 5 6। এই ক্ষেত্রে এই দিক থেকে গেলে আমি 6টা কার্বন পাচ্ছি, আর এই দিক থেকে গেলে আমি 7টা কার্বন পাচ্ছি। এটা কিন্তু অবশ্যই করে পরীক্ষার ক্ষেত্রে মনে রাখবে, কেন যাতে তোমাদের কনসেপ্টটা ভীষণ ক্লিয়ার আছে কিনা, তার জন্য সাধারণত এইসব একটু দেওয়া, মানে এইসব জিজ্ঞাসা করা হতেই পারে যে হ্যাঁ এই ছাত্রটি জানে বা স্টুডেন্টটি জানে কিনা। যে দেখবে যে এইরকম ক্ষেত্রে কিন্তু লংগেস্ট চেনটাকে একটু ভুলে গিয়ে ম্যাক্সিমাম কাভারেজ, অর্থাৎ ডাবল বন্ডের ম্যাক্সিমাম কাভারেজটাকে নিতে হবে এবং এটাকে ব্রাঞ্চিংয়ে নিতে হবে। বোঝাতে পারলাম আমি কি বললাম? তখন কিন্তু প্রিন্সিপাল চেন এটা হবে, ব্রাঞ্চিং এটা হবে, অর্থাৎ হবে গিয়ে হচ্ছে 4 মিথাইল না, 4 এখানে 1 2 3টে কার্বন, অর্থাৎ 4 প্রোপাইল। মোট কটা কার্বন আছে? হেক্সা, কেননা মোর দ্যান 1 ডাবল বন্ড, হেক্সা 1-এ আছে এবং 5-এ আছে, 1 5 ডাইইন। বোঝা গেল? এটাও কিন্তু আরেকটা নিয়মের মধ্যে, যে আমার ডাবল বন্ডকে সবার আগে যেখানে দেওয়া যায়। আচ্ছা, চট করে আমি ট্রিপল বন্ডটা একটু বলে নিই। যে ট্রিপল বন্ড থাকলে, যে ডাবল বন্ডের মতো নিয়ে ট্রিপল বন্ড থাকলে আমার আইন হয়, ধরো CH2 CH3 অ্যান্ড CH3। তো আমি প্রথমেই বলেছি যে ট্রিপল বন্ডকে আগে পজিশন দিতে হবে 1 2 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা হ্যাঁ, চট করে বলি, এটাকে যদি আমি বন্ড লাইনে করতাম, 5টা কার্বন, তাই তো, 1 2 3 4 5, এই হচ্ছে সমান্তরাল রেখা দিয়ে ট্রিপল বন্ডকে বোঝালাম। তাহলে 1 2 3 4 5, এইখানে আমি একটা ব্রাঞ্চিং দিলাম। ওকে, তো তাহলে এটা হবে হচ্ছে 4 মিথাইল পেন্ট। আচ্ছা, একটা কথা, 1 পজিশন অনেক সময় বইয়ে থাকে, না লিখলেও চলে, কিন্তু জানো তো শেখাটা একই রকম শেখা ভালো, তাহলে ভুল হয় না। তাহলে পেন্ট 1 আইন, হ্যাঁ। আর একটা দিয়ে আমি আজকের অবধি আমি শেষ করব, তাহলে আমার হাইড্রোকার্বনটা শেষ হয়। একটা না, আরও 2 3টেই দিতে হবে। এবং এই ক্ষেত্রেও আমি যদি ট্রিপল বন্ড CH2 C ট্রিপল বন্ড CH করি, তো তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে 5টা এবং হিসেব মতন পেনটা একে একটা 1 থেকে ঢুকছে, 4 থেকে ঢুকছে, 1 4 ডাইআইন, পেনটা 1 4 ডাইআইন। তাহলে আমার ট্রিপল বন্ড হলো। তাহলে এরপর শুধু পড়ে রইল যে ডাবল আর ট্রিপল বন্ড একসাথে থাকলে কি হয়। একসাথে যদি এখন অনেকটা মাথায় জড়িয়ে যায়, তো তাহলে এই অবধি পড়ো,
এরপরে ক্লাসটায় আমি শুরু করব ডাবল বন্ড ট্রিপল বন্ড একসাথে থাকলে কি হয় এবং ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, বোঝা গেল আশা করি? ওকে, আচ্ছা, আগের ক্লাস আমি শেষ করেছি হচ্ছে প্লেন হাইড্রোকার্বন মানে অ্যালকেন, তারপরে অ্যালকিন, অ্যালকাইন, এবং সেখানে একটু যদি দ্রুত দেখে নিই যে আমরা লংগেস্ট চেন শুড গেট দ্য ফার্স্ট প্রায়োরিটি সাধারণভাবে গেলে, কিন্তু যদি ওই ডাবল বন্ড হয় বা ট্রিপল বন্ড হয় তাহলে যেদিকে গেলে তাদেরকে পাওয়া যাচ্ছে, তখন ধরো স্ট্রেট চেনে গেলে লংগেস্ট চেন পাওয়া যাচ্ছে সেটা ধরবো না, যেদিকে গেলে ম্যাক্সিমাম ডাবল বন্ড ট্রিপল বন্ডকে পজিশন দিতে পারবো সেটা করেছি। আর ব্রাঞ্চিং শিখেছি, লিস্ট কাউন্ট রুল দেখেছি, বন্ড লাইন স্ট্রাকচার দেখেছি, এবং একদম শুরুতে তো অনেক কথা খানিকটা আগের জিনিস বলতেই হয়েছে। তো আজকে ক্লাসটা আমি চেষ্টা করব যে পুরোটা সম্ভব হয় কিনা দেখি, যে পুরোটা ইউপিএসসি নমেনক্লেচারটাকে করে ফেলা। ঠিক আছে, তো জাস্ট মিক্সড মানে এই সিঙ্গেলস ডাবল বন্ড ট্রিপল বন্ড আলাদা করে করেছিলাম। এখন আমি দেখো বোর্ডে লেখা আছে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড একই সাথে, এবং দুটো ইচ্ছা করে এরকম এক্সাম্পল দিয়েছি। এমনিতে যদি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড একসাথে থাকে, এবং তখন কিন্তু এইরকম ব্যাপার নেই যে কাকে আমি আগে প্রেফারেন্স দেব। তো আমার এখানে ন্যাচারালি আমি দেখতে পাচ্ছি যে এই দিকে গেলে আমি ট্রিপল বন্ডকে দিচ্ছি, আর এইদিকে গেলে আমার ডাবল বন্ড 2 পজিশনে আসছে। আমার কিন্তু অতি অবশ্যই এটা 1 2 3 4 5 এবং 6, এবং অতি অবশ্যই তখন আমার এটাই সঠিক হবে, এটাই সঠিক হবে। ঠিক আছে, এবং এটার নাম কি হবে আমি লিখছি না, তোমরা শুনে নাও। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে 3 মিথাইল, তারপরে হচ্ছে রুট ওয়ার্ড কটা কার্বন আছে, হেক্স। ঠিক আছে, হেক্স। ও হ্যাঁ, এখানে আমি অবশ্যই লিখব কারণ আমাকে আরেকটা রুল শেখাতে হবে, সেটা হচ্ছে 3 মিথাইল মোট কটা কার্বন আছে, 6টা। হ্যাঁ, তার মানে হচ্ছে হেক্স। এবারে আমার 4 পজিশনে ইন আছে আর 1 পজিশনে আইন আছে, 4 পজিশনে ইন আছে 1 পজিশনে আইন আছে। তো তখন আমি এই একটা জিনিস শিখবো, 4 ইন আমি দাঁড়াও দেখাচ্ছি, আর 1 আইন না। এখানে একটা জিনিস শিখতে হবে যে এ ই আই ও ইউ অ্যান্ড ওয়াই, এ ই আই ও ইউ এটা নিয়ে তোমরা জানোই ছোট্টবেলা থেকে, এবং তার সাথে ওয়াই যদি পাশাপাশি দুটো হয়ে যায়, মাঝখানে নাম্বারটা না থাকে, তাহলে এই ইটা হবে না। তাহলে সঠিক কি হবে, 3 মিথাইল হেক্স 4n 1 আইন। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু আরেকটি নিয়ম চলে আসলো। তো এরকম এই নিয়ম পড়ে পড়ে লেখার থেকে নিয়মগুলোকে মনে রাখা খুব সহজ, মানে ভালো সুবিধে। এইটা হচ্ছে একটা পার্টিকুলার কম্পাউন্ড, খুব ইম্পর্টেন্ট। দেখো এইটার এই দিক থেকে গেলে ডাবল বন্ড প্রেফারেন্স পায়, আর এই দিক থেকে গেলে ট্রিপল বন্ড প্রেফারেন্স পায়, এবং দুটোই সেম পজিশন। এইদিকে ডাবল বন্ড 1 পজিশন, এইদিকে ট্রিপল বন্ড 1 পজিশন। তো দেন দ্যাট কেস ডাবল বন্ড প্রেফারেন্স ওভার ট্রিপল বন্ড, অর্থাৎ এই দিক থেকেই নামকরণটা হবে 3 4 5 6। এবং আমি ইচ্ছে করে 4 পজিশনে ব্রোমোটা রেখেছি যে আরেকটা জিনিস মনে করানোর জন্য, যে আমার 4-এ ব্রোমো কিন্তু ব্রাঞ্চিংয়ের সময় আমাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখতে হয়। দ্যাট ইজ আমি লিখব হচ্ছে 4 ব্রোমো, হ্যাঁ, অ্যান্ড দেন 3 মিথাইল, 3 আগে থাকলেও আমি 3 মিথাইলকে আমি পরে লিখছি 4 ব্রোমো 3 মিথাইল। এইবারে মোট কটা কার্বন, 6টা, অর্থাৎ হেক্স। ঠিক আছে, হেক্সের 1 পজিশনে ইন, হেক্স 1 ইন। আচ্ছা দেখো এখানে আমি ইটা কিন্তু লিখবো না, আমি আগের বারই শিখিয়ে দিয়েছি, অ্যান্ড 5 পজিশনে আইন।
ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে ডাবল বন্ড ট্রিপল বন্ড। এবারে এগুলো তো অঙ্কেরই মতন, যত প্র্যাকটিস করবে তত শিখবে। এটা যদি আমি বন্ড লাইন করি তাহলে দেখতে হবে এরকম বন্ড লাইনে, দেখো এখানে এই CH3, এখানে হচ্ছে Br, এখানে হচ্ছে C ট্রিপল বন্ড CH, এটার বন্ড লাইন হচ্ছে এটা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমি চলে আসবো হচ্ছে ফাংশনাল গ্রুপে। এখানে একটা কথা, সেটা হচ্ছে কি IUPAC রুলে তোমার ডাবল বন্ড আর ট্রিপল বন্ডকে ফাংশনাল গ্রুপ হিসেবে ধরা হয় না, কিন্তু আমরা সাধারণত অর্গানিক কম্পাউন্ডে ফাংশনিং সিস্টেম হিসেবে, বিকজ ডাবল বন্ড ট্রিপল বন্ড, ডাবল বন্ডের অনেক রকম ক্যারেক্টারিস্টিক্স থাকে, ট্রিপল বন্ডে একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, এবং তোমরা ক্লাস 10-এ ফাংশনাল গ্রুপ সাথে পরিচিত যে অ্যালকোহল, অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, এক্সেট্রা এক্সেট্রা, এইগুলোকে আমরা ফাংশনাল গ্রুপ হিসেবে জেনে এসেছি। তো আমি যেহেতু পড়াচ্ছি IUPAC নাম, তো সেই হিসেবে আমি কিন্তু এরপরে এখন থেকে আমি ফাংশনাল গ্রুপে ঢুকছি, ঠিক আছে, ওকে। ও আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে ইথার। ইথার আমরা নামটা শোনা, ওই যে হসপিটালে গেলে আমরা যে একটা কেমন গন্ধ গন্ধ পাই, ইথারের গন্ধ পাই, তো সেই ইথার কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফাংশনাল গ্রুপ না। ইথার কিন্তু প্রেফিক্স হিসেবে ধরা হয় অ্যাকচুয়ালি। যেমন ধরো আমি একটু চেনাই যে CH3 এটা ফাংশনাল গ্রুপ নয়, সেই জন্য আমি ওই আগেরটার মধ্যেই শেখাচ্ছি। এমনিতে কমন নেম কিন্তু চিনতে হবে, কমন নেম কিন্তু যাদের আছে তাদের কিন্তু জানতে হবে। এমনিতে এটা হচ্ছে ডাইমিথাইল, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, এমনিতে কিন্তু এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। কিন্তু IUPAC রুল অনুযায়ী এই OCH3 হচ্ছে অ্যাজ এ প্রিফিক্স হিসেবে থাকে, অর্থাৎ ব্রাঞ্চিং হিসেবে ট্রিট হয়। কীরকম, যেন মিথেনে একটা হাইড্রোজেন সাবস্টিটিউটেড বাই OCH3, তাহলে ইন দ্যাট কেস এর IUPAC নাম হচ্ছে মিথেন। ইন দ্যাট কেস এর IUPAC নাম হচ্ছে মিথেন, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস এই প্রসঙ্গে বলি, মানে এটা ছাত্ররা খুব এই কম্পাউন্ডটা এর যদি কমন নাম বলি তাহলে এটা কিন্তু ইথাইল মিথাইল ইথার, এটা কিন্তু কমন নাম হচ্ছে ইথাইল মিথাইল ইথার, এটা কমন নাম হচ্ছে ইথাইল মিথাইল ইথার। এইবারে ব্যাপার হচ্ছে গিয়ে আমি কাকে ব্রাঞ্চিং ধরবো, আমি কি ইথক্সিমিথেন বলবো, না আমি কি ইথক্সিমিথেন বলবো, নাকি আমি মিথক্সিথেন বলবো, আমি কোনটা বলবো, মিথক্সিথেন না কোনটা বলবো? মন দিয়ে শোনো, যদি আমি এটা বলি মিথক্সিথেন তাহলে তার নামটা হবে এটা। আর যদি আমি বলি ইথক্সিমিথেন তাহলে এটা হবে। এইখানে একটা জিনিস, সরি এতটা গ্রাফ দেওয়া উচিত ছিল না, ইথক্সিমিথেন তাহলে কোনটা হবে জানবে। এখানে কিন্তু সেই লংগেস্ট চেন শুড গেট দ্য ফার্স্ট প্রেফারেন্স, সেইটা হবে। অ্যাকচুয়ালি আমি যদি ইথক্সিমিথেন বলি তাহলে মূল চেনে আমার একটা কার্বন, আর আমি যদি মিথক্সিথেন বলি তাহলে মূল চেনে দুটো কার্বন, অর্থাৎ এটা আমার লংগেস্ট চেন রুল ফলো করছে, অর্থাৎ এটাই সঠিক হবে, অর্থাৎ কম্পাউন্ডটার নাম হবে মিথক্সিথেন, ইথক্সিমিথেন নয়। তাহলে আশা করছি বুঝতে পারলে। আচ্ছা, যখন ইথার বলেছি তখন এই দুটো রেখে আমি একটু পাশে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। ধরো ইথার অনুযায়ী এটা ইথারের 1 নম্বর,
এটা 2 নম্বর, ইথার দিয়ে কিন্তু 3 নম্বর ভালো করে শিখবে। সেটা হচ্ছে ধরো এইরকম একটা কম্পাউন্ড আসলো CH2CH, এখানে গিয়ে তোমরা খুব পরিষ্কার করে বুঝতে পারবে যে ব্রাঞ্চিং জিনিস এটাকে কেন প্রেফিক্স ধরা হয়। হ্যাঁ, দিস ইজ নট ফাংশনাল গ্রুপ, এটা প্রেফিক্স। এইখানে আমার মূল চেনটা এইরকম হবে, অর্থাৎ 1 2 3 4 অ্যান্ড 2 পজিশনে আমার মিথক্সি ব্রাঞ্চিং থাকবে। তাহলে 2 মিথক্সি বিউটেন, 2 মিথক্সি বিউটেন। বোঝা গেল? হ্যাঁ, তো আমার মানে এইটা কিন্তু খুব আসে, মানে এমনি চেনে লিখলে কিন্তু মনে হতো এটা তো কি, এটা আবার কি, এটা আবার কি, আমি তো এটা পারবো, এটা এরমভাবে ঝুলে আছে, এটা যেন জাস্ট ব্রাঞ্চিং। কিন্তু তোমাকে কিন্তু এইভাবে দেওয়া হবে না, তোমাকে এইভাবে দেওয়া হবে। হ্যাঁ, তো যাতে তুমি এই জিনিসটা ধরতে পারো। ঠিক আছে, বোঝা গেল? তোমাকে মানে তোমাদেরকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি ইথারটা মাঝখানে ওখানে বলা হয়নি, তো এবার আমি প্রপার ফাংশনাল গ্রুপে যাচ্ছি। আচ্ছা, ফাংশনাল গ্রুপে তাহলে একদম শুরুতে আছে হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে হাইড্রোক্সি মানে হচ্ছে অ্যালকোহল ফাংশনাল গ্রুপের জন্য আমরা জানি কি হয়, এই অল কথাটা আসে, ঠিক আছে। একই সাথে যখন আমি ফাংশনাল গ্রুপ, আচ্ছা অ্যালকোহল শ্রেণী খুব কমন নাম তোমরা জানো, মিথানল, হ্যাঁ, ইথানল, প্রোপানল, এগুলো যা যা IUPAC নাম এগুলো খুব কমন জিনিস, আমি এমনি জাস্ট বললাম। নেক্সট হচ্ছে কি কার্বনিল ফাংশনাল গ্রুপের কনসেপ্টটা ভালো করে জানবে। কার্বনিল ফাংশনাল গ্রুপ মূলত হচ্ছে এই যে দেখো C ডাবল বন্ড ও এর দুটো হাত, একটা হাতে যদি অন্তত পক্ষে একটা হাতে যদি হাইড্রোজেন বসে পড়ে, অর্থাৎ এই যে CHO এটাকে বলা হয় অ্যালডিহাইড, এবং এর নামের জন্য শেষে আসে অ্যাল কথা, ঠিক আছে। এবং এর দুটো C ডাবল বন্ড, এর দুটো হাতে যদি কার্বন থাকে, অর্থাৎ কোনো হাইড্রোজেন, কার্বন এখানে ব্রাঞ্চ থাকতে পারে, তাহলে তাকে বলা হয় কিটোন ফাংশনাল গ্রুপ, এবং তার জন্য নামের শেষে আসে ওন কথা। ওকে, তো তাহলে অ্যালকোহলের জন্য অল, কার্বনিল ফাংশনাল গ্রুপ, কার্বনিলকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে গিয়ে কিটোন। অ্যালডিহাইড হচ্ছে কার্বনের দুটো হাতে অন্তত একটা হাতে যদি হাইড্রোজেন বসে, অর্থাৎ CHO গ্রুপ, এটাকে অ্যালডিহাইড বলে, এবং অ্যালডিহাইডের নামের শেষে অ্যাল আসে। ওকে, তো অ্যান্ড দেন কিটোনের দুটো পাশেই যদি কার্বন থাকে তাহলে সেটা কিটোনে ওন আসে। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে মানে এগুলো প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, তোমরা এটা নিশ্চয়ই করে জানো। কার্বক্সিলিক অ্যাসিড C ডাবল বন্ড OH, যেটাকে আমরা COOH বা CO2H বলি। আচ্ছা, আমরা এই হাতটা কেন খোলা রাখছি? দেখো কার্বনের 4টে হাত, সেটাকে ভাবার জন্য। এটা কার্বক্সিলিক অ্যাসিড, এইটার জন্য আমার নামের শেষে আসে ওইক অ্যাসিড, এটা আমার নামের শেষে আসে ওইক অ্যাসিড। আর আছে হচ্ছে এস্টার, আমি যেগুলো আজকে কভার করবার চেষ্টা করব। এস্টার সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের এই হাইড্রোজেনের জায়গায় যে কোনো অ্যালকিল গ্রুপ, আর স্ট্যান্ডস ফর অ্যালকিল গ্রুপ, এটা হচ্ছে এস্টার। এস্টারের জন্য এট কথা আসে। এস্টারটা আমি এমনি এত শর্টে বলা যাবে না, আমি অবশ্যই করে ভালো করে তোমাদেরকে শেখাবো। ওকে, ঠিক আছে। তো চলো যাই আমরা ফাংশনাল গ্রুপে। হ্যাঁ, ফাংশনাল গ্রুপে যাই। বারবার বলছি এগুলো শেখানো মানে এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হয়, উল্টোভাবে দেখতে হয়। ঠিক আছে, চলো। তো আমি ফাংশনাল গ্রুপ স্টার্ট করছি। তাই ফাংশনাল গ্রুপে 1 নম্বরে অ্যালকোহল শ্রেণী।
তো অ্যালকোহল আমি নিশ্চয়ই ভেবে নিচ্ছি যে তোমরা আগে সবটাই বুঝতে পেরেছো, তাই খুব সিম্পল না হয় একটু কমপ্লেক্সে যাচ্ছি। অর্থাৎ যে কম্পাউন্ডে ব্রাঞ্চিংও আছে, যে কম্পাউন্ডে ফাংশনাল গ্রুপও আছে। হ্যাঁ, অর্থাৎ 1 2 3 4। আচ্ছা, এই যে দেখো, আমি কিন্তু এই দিক থেকে নাম্বারিং করলে 2 এ ব্রাঞ্চিং আসতো, আর এই দিক থেকে নাম্বারিং করলে আমার OH ফাংশনাল গ্রুপ, অবশ্যই করে ফাংশনাল গ্রুপ প্রেফারেন্স ওভার ব্রাঞ্চিং। ঠিক আছে, এখানে এইসব ক্ষেত্রে কিন্তু ফাংশনাল গ্রুপ প্রেফারেন্স ওভার ব্রাঞ্চিং। এবং এটার নাম কি হবে? এটার নাম হবে 2,3 ডাইমিথাইল, 4টে কার্বন বিউটানল। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো নাম্বারিং কিন্তু কার্বনের মাথায় হয়, নাম্বারিং কিন্তু অক্সিজেনের মাথায় হয় না। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো এবার আমি করি হচ্ছে CH2 ডাবল বন্ড CH2OH। চলো দেখো, এখানে আছে হচ্ছে ফাংশনাল গ্রুপ আছে, আবার ডাবল বন্ড আছে। তো এই রকম ক্ষেত্রে কিন্তু তোমার ফাংশনাল গ্রুপকেই আগে প্রেফারেন্স দিতে হবে দেন ডাবল বন্ড। অর্থাৎ আমার নাম্বারিং কিন্তু এই সাইড দিয়ে হবে না, হবে হচ্ছে এই দিক থেকে, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ বিউট 3 ইন, আমি প্রথমে ইনটা লিখি, তারপরে আমি কাটবো। আমি কি বলেছি? আমি বলেছি AEIOU অ্যান্ড Y পরপর থাকলে এই ইটা হবে না, অর্থাৎ বিউট 3N 1 অল বা বিউটান 3N 1 অল, সেটাও চলে। তো আমি অতিরিক্ত কথা কেন লিখবো? বা 3, এটাকে আবার এটাও বলা হয় 3 বিউটিনল, 3 বিউটিনল, মানে 1 পজিশন বলে সন্ধি করলাম, ইন আর অলকে একসাথে 3 বিউটিনল। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তো ব্রাঞ্চিং OH এর সাথে আমি এগুলো সবই মোনো ফাংশনাল গ্রুপ, একটাই OH করেছি। এই দেখো আরেকটা রোল বলে, এই কম্পাউন্ডটা CH2OH অ্যান্ড CH2OH, এর কিন্তু একটা ডাকনাম আছে, এর ডাকনামটা হচ্ছে গ্লাইকল, ডাকনাম কিন্তু জানতে হবে। হ্যাঁ, আর এর IUPAC নাম হচ্ছে 1 2। হ্যাঁ, অর্থাৎ ইথেনে দুটো পজিশনে OH আছে। আবার একটা জিনিস শিখতে হবে যে ফাংশনাল গ্রুপ যদি একের বেশি থাকে তাহলে অ্যালকেন মানে ইটা বসবে, অর্থাৎ এটা হবে হচ্ছে ইথেন 1,2 ডাই অল। বোঝাতে পারলাম? আচ্ছা চলো আরেকটা বলছি, তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, সেটা হচ্ছে CH2OH অ্যান্ড CH2OH, এটার নাম হচ্ছে গ্লিসারল। তো এই গ্লিসারল মানে আবার কমন নাম, তো এর IUPAC নমেনক্লেচার হচ্ছে 1 2 3, অর্থাৎ এটা হবে প্রোপেন ড্যাশ 1, 2, 3 ট্রাই অল। বোঝা গেল? তাহলে OH এর সাথে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে কি হবে, OH এর সাথে ব্রাঞ্চিং থাকলে কি হবে, মোর দ্যান 1 ফাংশনাল গ্রুপ থাকলে কি হবে, মোটামুটি আমরা একটু বুঝলাম। চলো তাহলে আমরা এবারে OH এর পরের গ্রুপে যাচ্ছি, অ্যালডিহাইড কিটোন মানে কার্বনিল ফাংশনাল গ্রুপে যাচ্ছি। তো আমি আগেই শিখিয়ে দিয়েছি যে কার্বনিল ফাংশনাল গ্রুপে দুটো ভাগ, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। হ্যাঁ, তো অ্যালডিহাইড কিটোনের মানে কতগুলো কমন কম্পাউন্ড, এগুলোকে কিন্তু চিনতে হবে, ফর্মালডিহাইড আর অ্যাসিটালডিহাইড। এই কম্পাউন্ডটার নাম কি? এটা ফর্মালডিহাইড অ্যাসিটালডিহাইড। তোমাদের কিন্তু সাধারণ নামেই কিন্তু কনভার্সনগুলো পুরো 11 12 হিসেবে জানতে হবে। এর IUPAC নমেনক্লেচার একটা কার্বন, সো মিথানলই হচ্ছে ফর্মালডিহাইড। ঠিক আছে, আর এর IUPAC নাম দুটো কার্বন, অর্থাৎ ইথানল। এটা কিন্তু অ্যাসিটালডিহাইড, বারবার বলছি, মাথায় রাখতে হবে যেন চোখ বুঝলে। অ্যাসিটালডিহাইড হচ্ছে CH3CHO, ফর্মালডিহাইড হচ্ছে HCHO। ফর্মালডিহাইডটা তোমরা চেনো কিসে বলো তো?
চেনো হচ্ছে ফরমালিন সলিউশন হয় না, ওই যে ফরমালিন তোমরা ল্যাবরেটরিতে দেখবে ফরমালিনে ডোবানো আছে বিভিন্ন স্পেসিমেনগুলো, তারপরে যেগুলোতে ডেড বডিতে সংরক্ষণ করতে থাকলে 2-3 দিনের জন্য ফরমালিন স্প্রে করা হয়, সেই ফর্মালডিহাইডের একটা সার্টেন পার্সেন্টেজের সলিউশন হচ্ছে গিয়ে ফরমালিন সলিউশন। এমনি তোমাদের একটুখানি চেনালাম, ওকে। তো তাহলে আমার যদি এটা হয় CH3 CH ডাবল বন্ড CH CHO, দেন এটা অবশ্যই এটা প্রেফারেন্স পাবে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে বিউট 2 in 1 L, 1 পজিশন কিন্তু বলবে, আবার এ তো দুটো একসাথে থাকবে না, বা 2 বিউটিনাল, 2 বিউটিনাল, ওকে। আচ্ছা, যদি ফাংশনাল গ্রুপ একের বেশি, ধরো CHO CH2 CHO, ঠিক আছে, CHO, ইন দ্যাট কেস এগুলোকে বলা হয় CHO COH, এগুলোকে বলা হয় টার্মিনাল ফাংশনাল গ্রুপ, ওকে। তো ইন দ্যাট কেস 1 2 3, তো বলেছিলাম যে ফাংশনাল গ্রুপ একের বেশি হলে আমার অ্যালকেন হবে, অর্থাৎ প্রোপেন 1-এ একটা আছে, 3-তে একটা আছে, ডায়াল প্রোপেন 1 3 ডায়াল, এবং ওই ফাংশনাল গ্রুপের সাথে আমার ব্রাঞ্চিং থাকতে পারে। তোমরা যদি এখানে একটা মিথাইল থাকতো তাহলে 2 মিথাইল প্রোপেন 1 3 ডায়াল, ওকে, ঠিক আছে। এইখানে আবার দাদা ফাংশনাল গ্রুপ ব্যাপারটা চলে আসে, মানে ধরো আমরা তো এতক্ষণ অবধি OH ফাংশনাল গ্রুপ বলেছি, অ্যালকোহল, OH যদি থাকে ডাবল বন্ড থাকে তাহলে OH প্রেফারেন্স ওভার ডাবল বন্ড। এবার OH এবং CHO যদি থাকে তাহলে কিন্তু CHO প্রেফারেন্স ওভার OH, অ্যান্ড দেন তখন OH ট্রিটেড অ্যাজ ব্রাঞ্চিং, দেন OH ট্রিটেড অ্যাজ ব্রাঞ্চিং। তাহলে এইরকম হলো, এই OH-টা কিন্তু এখন আর অল নয়, এই OH-টা হচ্ছে হাইড্রক্সি ফাংশনাল গ্রুপ, অর্থাৎ 1 2 3 4, এটা কিন্তু 3 হাইড্রক্সি বিউটানাল, বোঝা গেল? অর্থাৎ তখন এটা কিন্তু এখন এই নয় যে বিউট 3 অল 1 অ্যাল, দিস ইজ ব্রাঞ্চিং, এটাকে ব্রাঞ্চিং হিসেবে বলে তারপরে মূল কম্পাউন্ডটা এটা, তাহলে এটাও আরেকটা নিয়ম শেখা হলো, বুঝতে পেরেছো? এবং ডাবল বন্ড থাকলে ডাবল বন্ড অ্যালডিহাইড শেখা হলো, দুটো অ্যালডিহাইড গ্রুপ থাকলে কি শেখা হলো, এটা হচ্ছে ব্রাঞ্চিং। এখানে মিথাইল থাকলে হাইড্রক্সি হতো এবং তার সাথে মিথাইল হতো, অবশ্যই অ্যালফাবেটিক্যালি এইচ আগে হতো, তারপরে মিথাইল হতো, ওকে, ঠিক আছে। আচ্ছা চলো, ওকে, তাহলে অ্যালডিহাইড হলো, দেন এবারে হচ্ছে কিটোন। কিটোন কি বলেছিলাম, যে কার্বনিল ফাংশনাল গ্রুপে দুটো হাতেই যদি কার্বন থাকে তাহলে কিটোন হয়, এবং কিটোন কম্পাউন্ডগুলো, কিটোন কম্পাউন্ডের একদম শুরু কম্পাউন্ড হচ্ছে অ্যাসিটোন। এই অ্যাসিটোনের নাম অন্তত, অ্যাসিটোনের নাম কিন্তু আমার ছাত্র ছাত্রীদের মধ্যে ছাত্রীরা জানবে, বিকজ আমরা যে রিমুভার নেল পালিশ ব্যবহার করি সেটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যাসিটোন, এবং দেখবে যে কিছু কিছু বোতলে ডিরেক্ট অ্যাসিটোন হিসেবেই বিক্রি হয়, হ্যাঁ। তো সেই জন্য বললাম এটা হচ্ছে অ্যাসিটোন, এবং অ্যাসিটোনের IUPAC নমেনক্লেচার হচ্ছে 1 2 3 প্রোপানন, এবং এখানে আমি প্রোপটুন কেন বলতেই পারি, অ্যাকচুয়ালি তোমরা অ্যাকচুয়ালি বুঝতেই পারছো যে কিটোনটা মিনিমাম 2 পজিশনে আসবে, 1 পজিশনে আসার কোনো চান্স নেই, হ্যাঁ। তো অ্যাসিটোন বললে যেন কম্পাউন্ডটা লিখতে পারো সেটা তোমরা দেখবে। তো আমার যদি এটা CH3 CH2 ধরো এরকম হয়, আমি জিনিসটাকে অনেক অসংখ্য এরকম লেখা যায়, C ডাবল বন্ড ও CH3, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নাম্বারিংটা এই দিক থেকেই হবে 3 4 5 6, এবং এই ক্ষেত্রে আমি ব্রাঞ্চিং দিয়েছি, আমি ডাবল বন্ড দিয়েছি, আমি কিটোন দিয়েছি, ঠিক আছে। তো তাহলে নাম কি হবে আমি লিখছি না, তোমরা শোনো, সেটা হচ্ছে 5 মিথাইল, দেন কটা কার্বন 6টা, অর্থাৎ হেক্স, 3 পজিশনে ইন, 2 পজিশনে ওন, অর্থাৎ 5 মিথাইল হেক্স 3 ইন 2 অন, এখানেও কিন্তু ইনের ইএন ইটা কাটবে,
ওকে, ঠিক আছে। আচ্ছা, যদি আমার এরকম কম্পাউন্ড হয় অর্থাৎ CH3 C ডাবল বন্ড ও CH2 C ডাবল বন্ড ও অ্যান্ড দেন CH3, ওকে, তো এইটা যে কোনো কারণেই হোক একটা সিমেট্রিক্যাল কম্পাউন্ড লেখা হলো। তো সিমেট্রিক্যাল কম্পাউন্ড লেখা হলে আমি যে কোনো কাজ থেকে নাম্বারিং করতে পারি। তাহলে 1 2 3 4 অ্যান্ড 5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 5টা কার্বন হয়েছে, তাহলে 5টা কার্বন হচ্ছে পেন্ট 2-তে 4-এতে পেন্ট 2,4 ডাইওন। কিন্তু আমি কি ভুল লিখলাম, ইচ্ছা করে লিখলাম। কেন লিখলাম? মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ হলে এখানে কি হবে, এখানে হবে পেন্টেন 2,4 ডাইওন, ঠিক আছে, পেন্টেন 2,4 ডাইওন। আচ্ছা, ছোট্ট করে যখন শিখছই তখন একটা একটু শিখেই রাখো। যদি এইরকম হয়, ধরো কিটোন হলো আবার কমপ্লেক্স ফাংশনাল গ্রুপ 1 2 3 4, দেখো খুব মাথায় অসুবিধা হলে একটু জাস্ট শিখে নাও, একবারেই তো শেখা হবে। তো এই রকম হলে কিন্তু অ্যালডিহাইড আর কিটোন থাকলে অ্যালডিহাইড দাদা গ্রুপ, কিটোন কিন্তু তখন অক্সি হয়ে যাবে, অর্থাৎ আমার 3 অক্সো বা 3 অক্সো অর 3 কিটো দুটোই লেখা যায় কটা, বিউটান্যাল, ওকে। তাহলে আমার কি হয়ে গেল, আমার অ্যালকোহল হলো, অ্যালডিহাইড হলো, কিটোন হলো, ইথার হলো। তো এবার আমার কি পড়ে রয়েছে, আমার পড়ে রয়েছে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ইনিশিয়াল কম্পাউন্ড ফর্মিক অ্যাসিড, কম্পাউন্ড অ্যাসিটিক অ্যাসিড। এই নামগুলো অ্যাসিটিক অ্যাসিডকে অ্যাটলিস্ট তোমরা ভীষণ জানো, কেননা চাউমিন তো খুব ভালোই বাসো। তো তাহলে ভিনিগার সবার বাড়িতে থাকে, ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের একটা 13% সলিউশন। এছাড়া আছে হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড তোমরা খুব জানছো, এই লাল পিঁপড়ে কামড়ালে একটু লাগে, কিসের জন্য লাগে, ওই ফর্মিক অ্যাসিডের জন্য লাগে, ওই যে ছোট্ট করে একটু কামড়ায় ফর্মিক অ্যাসিড। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে আমরা এগুলো কেন পড়বো, আমরা পড়বো হচ্ছে এগুলো কিন্তু আমরা সব ভীষণ ভালোভাবে জানি এই কম্পাউন্ডগুলোকে, হ্যাঁ। তো এই একটু এর সাথে বললাম। তো আমরা আগেই বলেছি যে অ্যাসিড হলে এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড, এটা হচ্ছে একটা কার্বন মিথানোইক অ্যাসিড, আর এটা দুটো কার্বন হলে দিস ইজ ইথানোইক অ্যাসিড, ঠিক আছে। তো আমি একটু বন্ড লাইনে দেখাচ্ছি, কেননা অনেকক্ষণ আমরা আলাদা আলাদা কম্পাউন্ড লিখেছি। তো এই হচ্ছে, দেখো এগুলো টার্মিনাল ফাংশনাল গ্রুপ উইথ কার্বন, এখানে কিন্তু এই কার্বনটাকে নিতে হবে 1 2 3 4 5, এটা হচ্ছে পেন্টানোইক অ্যাসিড। আমার ইচ্ছা করলো যে আমার সি ডাবল বন্ড ও, দেখো টার্মিনাল অন্য ফাংশনাল গ্রুপ হলে তাকে লিখতে হবে, আমার ইচ্ছা করলে এখানে দুটো ব্রাঞ্চিং দিতে। আমি বারবার বলেছি টার্মিনাল এন্ড ইজ মিথাইল ব্রাঞ্চিং, সো 1, এইটাকে কিন্তু ভুলবে না নাম্বারিং করতে, 1 2 3 4 5, তাহলে 3 3 ডাইমিথাইল, 3 3 ডাইমিথাইল পেন্টানোইক অ্যাসিড, 3 3 ডাইমিথাইল পেন্টানোইক অ্যাসিড, ওকে। আমি এইরকম ভাবে একটাও দেখাইনি দেখে আমার হঠাৎ মনে হলো একটু দেখাই, হ্যাঁ। আচ্ছা, দেন যদি আমাদের এইরকম হয় তোমার সি ডাবল বন্ড ও OH এবং এর সাথে আমার OH আছে, তো OH treated as branching, in that case 1 2 3 4 এবং এটা হবে 2 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, ঠিক আছে, ওকে। তো এবং এরই সাথে যদি আমি মোর দ্যান, দাঁড়াও বলছি,
যদি আমার দুটো কার্বক্সিলিক অ্যাসিড হয়। আচ্ছা, এই কম্পাউন্ডটা আবার একটা কমন নেম আছে, দিস ইজ অক্সালিক অ্যাসিড আছে। অক্সালিক অ্যাসিড তোমরা কিন্তু অনেকে নামটা জানো সাধারণভাবে, এটা সাধারণ নাম অক্সালিক অ্যাসিড। এর আইইউপিএসি নাম হচ্ছে 1,2, অর্থাৎ ইথেন। আমি বললাম মোর দ্যান 1 কার্বো ফাংশনাল গ্রুপ থাকে, ইথেন 1,2 ডাইওইক অ্যাসিড, ইথেন 1,2 ডাইওইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে যদি আমার ধরো এরকম হয় CH3 CH ডাবল বন্ড CH CH CH, দেখো এগুলো না কোনো শেষ হয় না, 1 2 3 4 5। ইন দ্যাট কেস প্রিফিক্স আগে 2 মিথাইল, 5টা কার্বন পেন্ট, 3 ইন 1 উইক অ্যাসিড, এই ইনের ইটা লাস্টে যাবে না, বা 3 মিথাইল 2 মিথাইল 3 পেন্টিনোইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে অ্যাসিড হলো, তো খুব চাপ নিশ্চয়ই হবে না, তো আমি স্টার্টটা করিয়ে দিই। হ্যাঁ, একটু মনে হচ্ছে একটু দ্রুত, নমেনক্লেচার তো একটু শিখতে হবে, কেননা দাঁড়াও দেখি। তাহলে আমরা অ্যাসিড আশা করি বুঝলাম, অ্যাসিডের সাথে ওইচ থাকলে ট্রিটেড, ওইচ থাকুক কিটো থাকুক যাই থাকুক, সিএইচ হচ্ছে কার্বালডিহাইড, মানে যখন সিএইচ ওটা ব্রাঞ্চিং হিসেবে ট্রিটেড হবে, তো তখন আমার কিন্তু ওইচকে মেন প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, এরপরে আমি বললাম এস্টার। আচ্ছা, এস্টার কম্পাউন্ডটা আমরা এমনি যে পড়ছি, কেন পড়ছি, আমরা তো সাধারণ জীবনের সাথে এগুলোকে লিঙ্ক করতে হবে, তাই না? তার জন্যই আমি একটু বললাম। দেখো, মিথানল, ইথানল তো তোমরা জানো কোথায় থাকে, টেনে তোমরা পড়েছো যে স্পিরিট হিসেবে থাকে, এটি ইঞ্জেকশন দেওয়ার আগে এগুলো রেকটিফাইড স্পিরিট থাকে। মিথানল খানিকটা বার্নিশে থাকে, এগুলো তোমরা জানো, আমি অন্তত চেষ্টা করেছি। ইথার, হসপিটালে গেলে যে গন্ধটা তোমরা পাও, ইথারও তোমরা জানো। তোমরা অ্যালডিহাইড কিটোনে আমি একটু ফর্মালডিহাইড তোমাদের চেনানোর চেষ্টা করলাম, কিটোনে অ্যাসিটোনটা চেনানোর চেষ্টা করলাম, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড যেন, অক্সালিক অ্যাসিড নাম শুনেছো তোমরা, গ্লিসারল শুনেছো। তো এস্টার কিন্তু তোমাদের ভারী মজার লাগবে, জানো তো। এস্টারের হচ্ছে বলে সাধারণভাবে ফ্রুটি স্মেল, এই যে তোমরা ফ্রুটি, ভ্যানিলা এসেন্স, স্ট্রবেরি এসেন্স খাও, ওগুলো তো আদৌ মানে এমনি সাধারণভাবে ওগুলো এসেন্স দেওয়া হয়। তো এই যে কোনো ফ্রুটি স্মেলের জন্য যে কম্পাউন্ড দায়ী, সেটা হলো এস্টার কম্পাউন্ড। ঠিক আছে, এবার এস্টার হয় কি করে? এস্টার হয় হচ্ছে একটা অ্যাসিড এবং অ্যালকোহলের সাথে, ধরো আমার CH3COOH, আর তার সাথে একটা অ্যালকোহল, ধরো মিথানল নিলাম। ঠিক আছে, ইচ্ছা করে আমি এই মুখে লিখলাম, এদেরকে একটা নিরোধক পদার্থ অর্থাৎ ডিহাইড্রেটিং এজেন্ট কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলাম। এটা কিন্তু তোমরা টেনে অ্যামোনিয়ায় পড়েছো যে অ্যামোনিয়াকে কেন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দ্বারা শুষ্ক করা যায় না। হ্যাঁ, তো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক পদার্থ, ফসফরাস পেন্টঅক্সাইডও ছিল। তো এর প্রেজেন্সে কি হয়, এখান থেকে এখনো জল বেরিয়ে যায়, H2। এই বিক্রিয়াটা তোমাদের অল্প হলেও কিন্তু টেনে ছিল। তো এটা কি হয়, CH3COOCH3। ঠিক আছে, তাহলে এটা অ্যাসিটিক অ্যাসিডের মিথাইল এস্টার। তো এর কমন নাম হচ্ছে মিথাইল অ্যাসিটেট, এর কমন নাম হচ্ছে মিথাইল অ্যাসিটেট। কিন্তু আইইউপিএসি নমেনক্লেচার তো তাই নয়। তাহলে আইইউপিএসি নমেনক্লেচারের জন্য তোমাদের শিখতে হবে অ্যাসিটিক অ্যাসিডের আইইউপিএসি নমেনক্লেচার কি। অ্যাসিটিক অ্যাসিডে কটা কার্বন আছে? দুটো মানে ইথ, তাহলে ইথানোইক অ্যাসিড। তাহলে ইথানোইক অ্যাসিডে, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের নমেনক্লেচার হচ্ছে, এই মূল অ্যাসিড হচ্ছে এই দুটো পার্ট, আর এটা হচ্ছে অ্যালকিল। এমনিতে নামের নিয়ম হচ্ছে অ্যালকিল অ্যালকানয়েড, অ্যালকিল অ্যালকানয়েড।
এমনি নাম হচ্ছে অ্যালকিল অ্যালকানয়েড। দেখো ও এর পাশে যেটা থাকে সেটা অ্যালকোহল থেকে আসা পার্ট, হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকোহল থেকে আসা পার্ট আর এটা হচ্ছে অ্যাসিড থেকে আসা পার্ট। নিয়ম কি, অ্যালকোহল পার্ট ফার্স্টে বলবে, ফলোড বাই অ্যাসিড পার্ট, তার সাথে কি যোগ করবে, এট যোগ করবে, তার সাথে এট যোগ করবে। তো তাহলে কি হলো, এটা হলো মিথাইল, মিথাইল ইথানয়েট, মিথাইল ইথানয়েট, এটা হচ্ছে মিথাইল ইথানয়েট। বোঝা গেল? আচ্ছা ওকে, তো চলো, বেশ মজার কিন্তু এটা, একটু না শিখে গেলে কোনো কিছুই, জানো তো, শিখে গেলে তোমার কোনো কিছুই তোমার শক্ত লাগবে না, সবটাই সোজা লাগবে, ঠিক আছে? তো ধরো আমি একটা HCOO CH2CH2CH3 লিখলাম, ঠিক আছে? আচ্ছা দেখো, ও এর এ পাশটা আসছে অ্যালকোহল পার্ট থেকে আর এই পাশটা আসছে অ্যাসিড পার্ট থেকে। এমনি শেখানোর জন্য বলছি, এটা বুঝতে পারছো কোন অ্যাসিড পার্ট, ফর্মিক অ্যাসিড অর্থাৎ মিথানোইক অ্যাসিড, আর এটা হচ্ছে অ্যালকোহল পার্ট থেকে। তাহলে অ্যালকোহল পার্টে কটা কার্বন আছে, 1 2 3, দ্যাট ইজ প্রোপাইল, প্রোপাইল। তাহলে অ্যালকোহল পার্ট ফার্স্ট, দেন অ্যাসিড পার্ট, অ্যাসিড পার্টে কটা কার্বন আছে, এক, এক থাকলে কি হয়, এক থাকলে হয় মিথানোইক অ্যাসিড। তাহলে প্রোপাইল মিথানয়েট, প্রোপাইল মিথানয়েট। বোঝা গেল? তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, অবশ্যই করে করবে। ধরো এইবারে আমি এটা লিখলাম CH3 CH2 COO CH2 CH3 CH3। দেখো অক্সিজেনের পাশটা আসছে অ্যালকোহল পার্ট থেকে, এই পাশটা আসছে অ্যাসিড পার্ট থেকে। তাহলে অ্যালকোহল পার্ট ফার্স্ট, দেন অ্যাসিড পার্ট, দেন তার সাথে এট যুক্ত হবে, অর্থাৎ এটা হবে হচ্ছে ইথাইল অ্যালকোহল পার্ট, অ্যাসিড পার্ট হচ্ছে 1 2 3 4 কি বিউটানোইক অ্যাসিড, সো ইথাইল বিউটানোয়েট, ইথাইল বিউটানোয়েট। শেখা গেল? শেখা গেল? দেখো জটিল অনেক করা যায়, এর মাঝখানে মাঝখানে ফাংশনাল গ্রুপ থাকতে পারে, দেন সেই ফাংশনাল গ্রুপের স্পেসিফিকেশনগুলো, ব্যাস এই হচ্ছে এস্টার। এছাড়া তোমার ওই অ্যাসিড ক্লোরাইড আছে, অ্যাসিড অ্যানাইড্রাইড আছে, অ্যাসিড অ্যামাইড আছে, একসাথে তো সবকটা বেশ গুলিয়ে যাবে। তো আমরা IUPAC নমেনক্লেচার আজকে মোটামুটি অ্যালিফেটিক কম্পাউন্ডে শেখা গেল, এরপর আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডে শিখে যাবো। চট করে আমরা না একটা জিনিস একটু বলা হয়নি, একটু বলে নিই, একটু অন্যরকম ভাল লাগবে, খুব সহজ একটা ব্যাপার। সেটা হচ্ছে আমি একটা কম্পাউন্ড লিখছি, একটা কম্পাউন্ড লিখছি, কেন লিখছি এক্ষুনি বুঝতে পেরে যাবে। এই কম্পাউন্ডটাতে কতগুলো কার্বন, কত টাইপের কার্বন আছে মন দিয়ে শোনো। যে কার্বন একটা কার্বনের সাথে যুক্ত তাকে 1 ডিগ্রি কার্বন বলে, যে কার্বন 3টে কার্বনের সাথে যুক্ত, দেখো এই কার্বনটা 1 2 3টে, এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন। এ একটার সাথে যুক্ত 1 ডিগ্রি কার্বন। এ 1 2 3টে 4টের সাথে যুক্ত 4 ডিগ্রি কার্বন। এই কার্বনটা দুটোর সাথে যুক্ত 2 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন। এটা জাস্ট বলা হয়নি। তাহলে 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন অ্যান্ড 4 ডিগ্রি কার্বন। এরকম যদি কোনো কম্পাউন্ড হয়, এরকম যদি কোনো কম্পাউন্ড হয়, তো তোমরা দেখো কিরকম একটা কম্পাউন্ড করে দিলাম। দেখো এইটা একটা কার্বন 1 2 3টের সাথে জয়েন, আমি যদি এখানে একটা বন্ড করি তাহলে এই কার্বনটা 1 2 3টের সাথে, এটাও 3 ডিগ্রি। তো এইভাবে এটা বন্ড লাইন স্ট্রাকচার হঠাৎ আঁকতে ইচ্ছে হলো, তাই জন্য বললাম। একটা খুব কমন কম্পাউন্ড আছে জানো তো, এই কম্পাউন্ডটাকে নিওপেন্টেন বলে, এর একটা নিজস্ব নাম আছে তাই জন্য বললাম, নিওপেন্টেন বলে। নিওপেন্টেন, এই শেষ করার আগে একবার একটুখানি, এইটার কমন নাম হচ্ছে নিওপেন্টেন, এর IUPAC নাম হচ্ছে লংগেস্ট চেন 1 2 3, 2 পজিশনে 2টো ব্রাঞ্চে, অর্থাৎ 2 ডাইমিথাইল প্রোপেন, কিন্তু একে লোকজন জানে নিওপেন্টেন বলে, ঠিক আছে?
ওকে। আচ্ছা, এর সাথে চট করে নমেনক্লেচারের সাথে তাহলে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি কার্বন যেমন জানলাম, অ্যালকোহলেরও 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, মানে যে কোনো ফাংশনাল গ্রুপে লাইক চট করে এটা একটু শিখিয়ে নিই, এই ক্লাসে একটু অন্যরকম লাগবে। ধরো এখানে OH ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে অ্যাটাচ, সেটা একটা কার্বনের সাথে অ্যাটাচ, সো সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহলকে প্রাইমারি অ্যালকোহল বলে, বা শুদ্ধভাবে বলতে গেলে এটাকে নর্মাল অ্যালকোহল বলে, N দিয়ে ডিনোট করে। ওকে, দেন আমি যদি এটাই করি হচ্ছে CH3CH, অর্থাৎ যতটা বেশি শেখানো যায়, শেখার তো কোনো শেষ নেই। হ্যাঁ, ধরো আমি এটা করে ফেললাম, তার আগে এটা যদি 1 নম্বর হয়, আমার 2 নম্বরে এটা শেখার কথা ছিল, আমি চট করে এটা আমার একটু ভুল হয়েছে, এটা এটা সি হবে। আচ্ছা, CH3OH, আচ্ছা এইটা হলো 1 ডিগ্রি। এবার OH যে কার্বনের সাথে অ্যাটাচ, সেটা দুটো কার্বনের সাথে অ্যাটাচ, দিস ইজ 2 ডিগ্রি অ্যালকোহল। দিস ইজ 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলকে সেকেন্ডারি বলে, সেকেন্ডারি অ্যালকোহল বলে, তাকে আইসো দিয়ে লেখে, দিস ইজ আইসোপ্রোপানল। দিস ইজ আইসোপ্রোপানল। আইসোপ্রোপানল কিন্তু এর আইউপিএসি নমেনক্লেচার নয়, এর আইউপিএসি নমেনক্লেচার হচ্ছে 2 প্রোপানল। 1 2 3 2 প্রোপানল হচ্ছে এর আইউপিএসি নমেনক্লেচার। এটা হচ্ছে সেকেন্ডারিকে আইসো বলে। আর OH যে কার্বনের সাথে অ্যাটাচ, সেটা 3টে কার্বনের সাথে অ্যাটাচ, তাকে 3 ডিগ্রি অ্যালকোহল বলে। 3 ডিগ্রি অ্যালকোহলকে বলা হয় টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহল, এটা যেমন টারশিয়ারি বিউটানল or T-butanol, or শর্টে বলে T-butanol। জানো তো, নমেনক্লেচারে অনেক সময় দেয় যে নিচের যৌগগুলির আইউপিএসি নমেনক্লেচার লেখো, সেখানে না দিয়ে দেবে T-butanol। তারপরে তোমাকে T-butanol-এর স্ট্রাকচার লিখতে হবে, লিখে তার আইউপিএসি নাম লিখতে হবে। তার মানে তোমাকে শিখতে হবে, জানতে হবে, তার জন্য এটা একটু শেখালাম। তো তাহলে মোটামুটি আজকে আমি শেষ করতে পারলাম যে সাধারণভাবে ফ্ল্যাট যত নমেনক্লেচার আছে, এছাড়া খুব যদি ছোট্টভাবে, মানে একদম পুরোটাকে আমি যদি কাভার করে নিই, যে অ্যাসিড ক্লোরাইড হয় একটা CH3COCl, এটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, কমন নাম। হ্যাঁ, এর নাম হচ্ছে ইথানয়েল ক্লোরাইড। দেখো, শেখার কোনো শেষ নেই, প্লেন তোমরা 11-এ সবে এখন পড়ছো, তাই এত জটিল করছি না। এটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, এমনিতে কমন নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, জাস্ট আমি একটা ব্রাশ আপ। অ্যাসিটাইল ক্লোরাইড, এটা এমনি হচ্ছে ইথানয়েল ক্লোরাইড। এইটা হচ্ছে অ্যামাইড ফাংশনাল গ্রুপ CONH2, তোমরা এটাকে অ্যামাইড ফাংশনাল গ্রুপ, এমনি কমন নাম হচ্ছে অ্যাসিটামাইড। আর আইউপিএসি নাম হচ্ছে ইথানামাইড। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা কম্পাউন্ড হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO whole 2O। তো এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এমনি কমন নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এর আইউপিএসি নাম হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। ইথানোয়িক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, তাই ইথানোয়িক অ্যানহাইড্রাইড। আর আরেকটা বলে একটু শেষ করি, সেটা হচ্ছে অ্যামিন। ধরো CH3CH2NH2, এটা হচ্ছে ইথাইলামিন, কমন নাম, এমনিতে আইউপিএসি নাম হচ্ছে ইথানামিন। তাহলে এগুলো আমি জাস্ট সাইড দিয়ে বললাম। অয়েল ক্লোরাইড, প্রোপানয়েল ক্লোরাইড, ইথানয়েল ক্লোরাইড, বিউটানয়েল ক্লোরাইড, অ্যামাইড, ইথানামাইড, প্রোপানামাইড, অ্যাসিটানামাইডের নাম আছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ইথানোয়িক অ্যানহাইড্রাইড, আর মিথাইলামিন, ইথানামিন, এই বলে
অ্যালিসাইক্লিক কম্পাউন্ড আজকে শেষ হলো সমস্ত কম্পাউন্ড, রয়ে গেল খুব অল্প পরিমাণ। অ্যালিসাইক্লিকের চাপটা প্রচুর বেশি, এর সাথে সাইক্লিক কম্পাউন্ড বলে তো একসাথে মাথায় ঢুকবে না। সাইক্লিক কম্পাউন্ড খুব কম। আর অ্যারোমেটিক কম্পাউন্ডের একটা সুবিধা আছে, অ্যারোমেটিক কম্পাউন্ডের যা এমনি নাম, বেসিক কম্পাউন্ড যা নাম, যেমন টলুইন, নাইট্রোবেনজিন, বেনজালডিহাইড, বেনজোয়িক অ্যাসিড, সেগুলোই তাদের আইইউপিএসসি নাম। তাদের নমেনক্লেচার নেক্সট ক্লাসে আমি শেখাবো। ওকে, ঠিক আছে, চলো অভ্যাস করবে, তোমরা প্র্যাকটিস করবে। একটা কাজ করবে, সেটা হচ্ছে এগুলো শেখা হয়ে গেলে কম্পাউন্ডগুলো যত কটা করানো হলো সেগুলো একটা জায়গায় লিখবে, লিখে না দেখে লিখবার প্র্যাকটিস করবে এবং করে তারপর এটার সাথে মিলিয়ে নেবে, মিলিয়ে নিলে শিখবা। তারপরে তোমাদের প্রত্যেকের টেক্সট বইতে অনেক এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো করলে নমেনক্লেচার শিখবে, নমেনক্লেচারটা শিখতেই হবে। ঠিক আছে।